সকলকে আধুনিক বিদ্যাচর্চা পরিবারে স্বাগত জানাই। সকলেই নেট পরীক্ষার্থী। আহ, কেউ কেউ একদমই প্রথমবার নেট দিতে চলেছো, কেউ কেউ এর আগেও হয়তো নেট এক দুবার দিয়েছো। পাশ্চাত্য কাব্যতত্ত্ব এই বিষয়টা আমাদের অনেকের কাছে নতুন, যেহেতু আমাদের সাধারণত সিলেবাসের মধ্যে এই টপিকটা থাকে না। কিন্তু আমাদের ভারতীয় কাব্যশাস্ত্র আমরা সকলেই পড়েছি, সেখানে কাব্যপ্রকাশ, সাহিত্য দর্পণ এই গ্রন্থগুলো আমাদের সকলেরই জানা। এখন পাশ্চাত্যরা কি কি কথা বলে, তাদের সাহিত্য তত্ত্ব কেমন, তাদের সাথে আমাদের কোনো মিল অমিল আছে কিনা, এগুলোও তো আমাদের জানতে ইচ্ছা করে, তাই না? আমরা সবকিছুই দেখি পাশ্চাত্যরা সবকিছু দেখি শুধু নয়, সবকিছুতে আমরা বলি পাশ্চাত্যরা ওয়েস্টার্নরা নাকি আমাদের থেকে ভালো করে। সেটা মুভি হোক, সেটা আরো যা কিছুই হোক না কেন, আহ তাদের অর্থনীতি, তাদের সমাজ ব্যবস্থা সবকিছুই নাকি আমাদের থেকে ভালো। এটা একটা সাধারণ ধারণা আমাদের সকলের মনের মধ্যে রয়েছে। কিন্তু বুদ্ধি, মেধা এই সব দিক থেকেও কি তারা আমাদের দিক থেকে এগিয়ে? এটা কি তোমরা ভাবো কখনো? যদি অনেকে ভেবে থাকো যে হ্যাঁ, তাদের বুদ্ধি আমাদের থেকেও অনেকটা এগিয়ে আছে, তাহলে আজকে আমরা দেখবো যে তারা কোথায় গিয়ে আলটিমেটলি থেমে যান, তাদের সাহিত্য তত্ত্ব কোথায় গিয়ে লাস্ট এক বিরাম নেয়, আর আমাদের সাহিত্য তত্ত্ব অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত পৌঁছেছে। আমাদের তো জানো তোমরা যে একদম হৃদয়ের ভিতরে যে রসানুভূতি, যেটা সাধারণ কথা দিয়ে আমরা বোঝাতেই পারি না যে অ্যাকচুয়ালি রসানুভূতি কি, ততটা পর্যন্ত আমাদের সাহিত্য তত্ত্বের লাস্ট সীমা, এর পরে আর কিছু হতে পারে না। এনাদের কি ততটা পর্যন্ত এনারা যেতে পারেন? এইসব কোয়েশ্চেন আমাদের মনের মধ্যে সবসময়তেই আসে, যে অ্যাকচুয়ালি এনাদের কি দরকার, এনারা কতটা কি করে গেছেন কাজ। আর নেটের জন্য পড়তে গেলে তো আমি যে 10টা 20টা কোয়েশ্চেন বলে দেবো, সেগুলো নেটেতে মোটামুটি ভাবে চলে আসে। প্রতিবারই একই রকমের যেহেতু কোয়েশ্চেন আসে, যেহেতু এই বইগুলো খুবই এই রিসেন্ট 2 বছর আগে সিলেবাসে অ্যাড হয়েছে, তাই এখান থেকে খুব গভীর কোয়েশ্চেন হয় না। কিন্তু বিষয়বস্তুটা আমাদের জানতে হবে। তোমরা যদি কখনো নিজে এই পাশ্চাত্য সাহিত্য তত্ত্বটা না পড়ো, তাহলে তোমরা পাশ্চাত্য বিষয়ে জানতে পারবে না। শুধুমাত্র ভারতীয় কাব্যতত্ত্বের মধ্যে আমাদেরকে বসে থাকতে হবে। কিন্তু যদি একবার ভালোভাবে তোমরা বোঝো বিষয়টা, যে পাশ্চাত্যরাও তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে কাব্যটাকে ব্যাখ্যা করেছেন, তাহলে দেখবে তোমরা অনেক মজা পাবে। বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু গতানুগতিকতাকে অবলম্বন করে চলেনি। আমরা আজকে এখনই পড়তে গিয়ে দেখবো যে তারা নতুন নতুন বহু কিছু কথা বলেছে, যেগুলো আমাদের কাব্যতাত্ত্বিকরা বলেই না, মানে চিন্তারই বাইরে হবে তোমাদের। এটা নিশ্চিত ধরে রাখো যে এমন কিছু কথা অবশ্যই পাশ্চাত্যদের কাছে পাবে, যেগুলো তোমরা ভাবোইনি কখনো যে এরকম কিছু কথা কেউ বলতে পারে। ফলত আমাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে। আজকের ক্লাসের পরে এটা নিশ্চিত জেনে রাখো, তোমাদের পাশ্চাত্য কাব্যতত্ত্ব পড়ার অবশ্যই মন হবে এবং তোমরা নিশ্চিতভাবে পড়বে। এবং যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের যেমন ইন্ডিয়ান পলিটিক্স এর জ্ঞান তো হবেই, যেটা তোমাদের অলরেডি রয়েছে, তার সাথে সাথে তোমাদের পাশ্চাত্য কাব্যতত্ত্ব বিষয়ক একটা খুব সুন্দর জ্ঞান তোমাদের হবে। ফলত সকলের কাছে অনুরোধ, আমরা খুবই মন দিয়ে শুনবো। যেহেতু নতুন টপিক, একদম নতুন বিষয়, তাই মাঝে মাঝে বোরিং লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, যেমন ভাবেই আমি পড়াই না কেন। কিন্তু ধৈর্য ধরে শোনো পুরোটা, আলটিমেট তোমাদের কি লাভ হলো সেটা আমি ক্লাসের লাস্টে তোমাদের কাছ থেকে শুনবো। বেশ, আর একটু কথা বাড়াবো না, আমি একদমই শুরু করব। আহ আচ্ছা, দেবদা সম্ভবত আছেও। আমার এখানে পিপিটি শেয়ারের যে অপশনটা থাকার কথা, সেটা নেই। সকলের স্টুডেন্টদের মতো আমিও এখানে শেয়ার করতে পারছি না, তো ওটা একটু অন করতে হবে। হ্যাঁ, হুম, বেশ। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের আমাদের সেই খুব ইন্টারেস্টিং একটা বিষয়। খুব মন দিয়ে আমরা সবাই শুনবো। দেখো, প্রাচীন গ্রিকের 3টে মেধা, যেটা বিশ্ব প্রসিদ্ধ। একজন হচ্ছেন সক্রেটিস, 2 নম্বরে আছে প্লেটো, আর 3 নম্বরে হচ্ছেন অ্যারিস্টটল। এই তিনজনেরই নাম তোমরা শুনেছো, ফিলোসফি পড়তে গিয়ে তোমরা শুনেছো। সক্রেটিস কাব্যতত্ত্ব বিষয়ক বিশেষ কিছু কথা বলেননি, কিন্তু প্লেটো বলেছেন। অ্যারিস্টটল হচ্ছেন প্লেটোর শিষ্য, তাই প্লেটোর কিছু কথাবার্তা যেগুলো অ্যারিস্টটলের একদমই ভালো লাগেনি, সেই কথাগুলোকে মূলত খণ্ডন করতে গিয়ে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থটা লিখেছেন। তো আমি এখানে তোমরা স্টাডি ম্যাটে পোয়েটিক্স দেখতে পাচ্ছ, যেহেতু আমি নেটের সিলেবাস অনুযায়ী স্টাডি ম্যাট বানিয়েছি।
কিন্তু আমি প্লেটোর দু চারটে কথা বলবো, একদম চমকে যাবে এমন কিছু কথা, তারপরে আমি এই অ্যারিস্টটলের কথায় আসছি। দেখো, প্লেটো তার গ্রন্থের নাম হলো রিপাবলিক। রিপাবলিক নামটা শুনে বুঝতে পারছো এটা একটা রাষ্ট্র বিষয়ক গ্রন্থ। রাষ্ট্র বিষয়ক গ্রন্থ বলতে একটা রাষ্ট্র কিভাবে আগে যেতে পারে এবং রাষ্ট্রের অভ্যুন্নতির জন্য যে যুব সমাজ, আমাদের রাষ্ট্র এগিয়ে যাবে তখনই যখন আমাদের যুব সমাজ স্ট্রং থাকবে। সেই যুব সমাজকে কিভাবে স্ট্রং রাখা যায় এইসব, এবং রাষ্ট্রের শিক্ষার অভ্যুন্নতি ইত্যাদি বিবিধ রকমের কথাবার্তা আমরা কিন্তু এই রিপাবলিক গ্রন্থটির মধ্যে পাবো। হুম। তো রিপাবলিক হচ্ছে তাদৃশ একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেটা মূলত রাষ্ট্র বিষয়ক কথা বলে। এই গ্রন্থেরই একটা অংশ আছে, তৃতীয় অংশ এভাবে তোমরা ধরতে পারো, সেখানে তিনি কাব্য এবং কাব্য স্রষ্টা বা কবি ইত্যাদি নিয়ে তিনি কথাবার্তা বলেছেন ওই একটা জায়গাতে। এই অংশটির নাম হচ্ছে এডুকেশন দ্য ফার্স্ট স্টেজ, শিক্ষার প্রথম ধাপ। এই অংশতে তিনি এইসব কবি এবং কাব্য ইত্যাদি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে আমাদের রাজ্য থেকে কবিদেরকে বিতাড়িত করতে হবে, কবিরা আমাদের রাজ্যে দরকার নেই। এটা হচ্ছে তার প্রথম স্টেটমেন্ট, যে কবিদের বিতাড়িত করো। এখন কবিদেরকে কেন বিতাড়িত করতে চান? তোমাদের উৎসাহী মনে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন জাগবে। দেখো, কবিরা কি করেন? আমি তার আগে বললাম যে এনার উদ্দেশ্য হচ্ছে একটা রাষ্ট্রকে কিভাবে সুগঠিত করা যায়, প্রত্যেকটা যুব সমাজকে তারা মানসিক শারীরিক দিক থেকে কিভাবে স্ট্রং থাকে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্লেটো বলছেন যে কবিরা কি করেন জানো? কবিরা কোথায় পাতালপুরী, পেটপুরী, কিছু কিছু ভয়াবহ ভীতিকর কাহিনীকেও তাদের কাব্যের মধ্যে রেখে দেন। এখন সেই সমস্ত কবিদেরকেই আমাদেরকে বর্জন করতে হবে যারা এই বিষয়গুলো নিয়ে কাব্য লেখেন। সকলকে বর্জন করতে হবে এটা কিন্তু তিনি বলেননি। তিনি বলছেন যে মূলত কবিরা এই অলৌকিক কাহিনীর উপর ভিত্তি করে কাব্য রচনা করেন। ফলত সেখানে ভয়াবহ কিছু বিষয়বস্তু থাকে যেগুলো পড়লে পড়লে পড়া মাত্রই যুব সমাজের স্নায়ু দুর্বল হয়ে যায়, তাদের মনে একটা ভয়ের ধারণা চলে আসে। তো এই সমস্ত কাহিনী তাদের, আরো বলেছেন, তাদের স্নায়ু দুর্বল হয়ে যায়, তারা মানসিক দিক থেকে কখনো কখনো উন্মাদ হয়ে পড়ে, গভীর প্রেমে তারা ব্যাকুল হয়ে পড়ে। আমাদের রাজ্যে এসব দরকার নেই। আমরা চাই যুব সমাজকে একদম যুবকের মতো সুঠাম রাখতে। এই জন্য কবিদেরকে আমাদের আমাদের রাজ্য থেকে বিতাড়িত করা হোক। এটা হচ্ছে তার প্রথম কথা, যেহেতু তিনি এই কাব্য বিষয়ক তিনি রাষ্ট্র বিষয়ক কথাবার্তা বলতে শুরু করেছেন। এরপরে কথা হলো যে দেখো, তিনি কবিরা কিভাবে কাব্য লেখেন এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন কবিরা যা লেখেন সবকিছু ফলস। একটা যে বাস্তব, একটা যে প্রকৃত সত্য, তার থেকে কবিরা অনেকখানি পিছিয়ে আসে। কিভাবে পিছিয়ে আসে? তিনি বলেন যে তিনটে স্টেপ দূরে থাকে বাস্তব সত্য থেকে। কবিদের কাব্যিক যে সত্যতা সেটা 3 স্টেপ দূরে। কিভাবে 3 স্টেপ দূরে? এক নাম্বার হচ্ছে, প্রথম স্টেপের কথা যদি বলি, সেটা হচ্ছে যে দেখো, প্লেটোর মতে একটা আহ প্লেটোর মতে একটা আদর্শ জগৎ আছে যেটা ভগবানের ঐশ্বরিক সৃষ্টি করা একটা জগৎ। সেই জগতে ঈশ্বর জগৎকে সৃষ্টি করেছেন। ওই যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা বলে আমাদের যে তত্ত্বটি রয়েছে, সেই তত্ত্বটিকে কিছুটা ইনিও মেনে নেন। ইনি বলেন যে ঈশ্বরের সৃষ্টি করা একটা জগৎ রয়েছে, সেই জগৎটি হচ্ছে আসল জগৎ। কবিরা কি করেন? আচ্ছা, সে ঈশ্বরিক সৃষ্টি যেটা যেটা একদম ঈশ্বরের কাছে রয়েছে, আদর্শ জগৎ, আমরা যে বাস্তব জগৎটাকে দেখছি আমাদের চোখের সামনে বিদ্যমান যে জগৎ, এটা সেই কবির, এটা সেই ভগবানের আদর্শ জগতের একটা ইমিটেশন, একটা প্রতিকৃতি মাত্র, একটা অনুকরণ মাত্র। তাহলে তোমরা বুঝতে পারলে আদর্শ জগৎ হচ্ছে যেটা ভগবানের কাছে আছে, গড বা কেউ একজন মহাপুরুষ, সেই তার কাছে ওই আদর্শ জগৎ। ধরে নাও তোমরা যে ব্রহ্ম, এরকম টাইপের একটা কিছু। সেই আদর্শ জগতেরই একটা অনুকৃতি বা প্রতিকৃতি হচ্ছে আমাদের এই দৃশ্যমান পৃথিবীর যে জগৎ, সেই জগৎটা হচ্ছে সেই আদর্শ জগতের আইডিয়াল রিয়েলিটির একটা অনুকরণ মাত্র। কবিরা কি করেন? কবিরা আবার এই যে বাস্তব জগৎটা, আমাদের যে আমরা যে পৃথিবী বলে যেটাকে বলছি ধরে নিতে পারো, সেটাতে বিদ্যমান যে জিনিসপত্র তারও আবার অনুকরণ করে। কবিরা কি করে? কবিরা আমাদের প্রাত্যহিক জীবনের অনুকরণ তার কাব্যের মধ্যে দেখাতে চায়। তাহলে এবার ভেবে দেখো, একটা আইডিয়াল জগৎ আছে যেটা আমরা ঐশ্বরিক জগৎ বলে চালাচ্ছি, সেই আইডিয়াল জগতের পরে আরেকটা জগৎ হচ্ছে যেটা আমাদের ওই পৃথিবী, সেটা এই যে আমাদের দৈনন্দিন আমাদের যে ব্যবহারিক জগৎ, এটা কিন্তু ভগবানের ওই ঐশ্বরিক জগতের একটা প্রতিকৃতি। এখন
কবিরা কি করেন, এই পৃথিবীতে যে ঘটে চলেছে তারও আবার কিছু সেখান থেকেও ভালো মন্দ গ্রহণ করেন, সেখান কি করা উচিত না করে করা উচিত, বা জগতে যা কিছু ঘটে চলেছে সেগুলোকে তিনি তার কাব্যের মধ্যে দেখাতে চান। তাহলে কি হলো, তাহলে কবিরা আসল জগৎ থেকে প্রায় 2-3টে স্টেপ নিচে চলে আসছে। অর্থাৎ তার কাব্য এক তো অনুকরণ, ইমিটেশনেরও ইমিটেশন, অনুকরণেরও অনুকরণ, তাই না? আদর্শ জগতের অনুকরণ আমাদের পৃথিবীর জগৎ, আর তারও অনুকরণ হচ্ছে কবিদের কাব্য। তাহলে এটা 3 নাম্বার স্টেজে রয়েছে, মূল 70 থেকে 3 নাম্বার স্টেজে, মানে একদম ভুলেরও ভুল। সুতরাং কাব্যকে পড়া চলবে না। এখানে বাস্তবিক সত্য বলতে কিছু নেই, যা কিছু আমরা দেখতে পাই সেগুলো সবই ভুল কথা। এটা হচ্ছে প্লেটোর প্রথম। দ্বিতীয়ত বলছে কবিরা অনুকরণ করে, ঠিক আছে, অনুকরণ মানে ইমিটেশন, তোমরা জানো সকলেই। আহ একটা দেখে জাস্ট ওই রকমই একটা কিছু বানিয়ে দেওয়াকে অনুকরণ বলে। তো অনুকরণটাও কবিরা করছেন, করুক, কিন্তু কবিরা কিসের মতো অনুকরণ করে জানো? কবিরা ছবির মতো অনুকরণ করে, চিত্রের মতো। এখন চিত্রের মতো অনুকরণ করা মানে, ধরো একটা ঘোড়ার ছবি তুমি আঁকতে বসছো, এখন ঘোড়াটাকে যদি তুমি ঘোড়ার মতনই যথাযথভাবে এঁকে দাও, তাহলে আমরা বলবো যে ছবিটা খুব সুন্দর হয়েছে। কিন্তু যদি ঘোড়াটা আঁকতে গিয়ে যদি একটা ছাগল এঁকে ফেলি, তাহলে কি বলবো ছবিটা খুব সুন্দর হলো? অতএব কবিরা চেষ্টা করেন সবসময় ছবির মতো অনুকরণ করতে। বাস্তব জগতে যা ঘটে চলেছে, যা কিছু পণ প্রথা, কন্যা অপহরণ, রাজনৈতিক সমস্যা, নেতা নেত্রীদের দুর্নীতি ইত্যাদি যা কিছু প্রাত্যহিক জীবনে আমরা দেখছি, কবিরা ডিরেক্টলি সেটাকে তার কাব্যের মধ্যে লিখে দিতে চান। এটা প্লেটো বলেন। তো সুতরাং এটা একটা ছবির মতো অনুকরণ হয়ে যাচ্ছে। এখানে কবিদের কি প্রাধান্য? কবিরা যদি ওই রকমই অনুকরণ করবেন, তার নিজের কোনো বুদ্ধিবৃত্তির কাজ যদি না করবেন, তো সুতরাং তার থেকে বাস্তব জগতে তুমি রয়েছো, তুমি বাস্তবটাকে দেখো, তোমাকে কাব্য পড়ে সময় নষ্ট করার কি দরকার? এই হলো তার অনুকরণ সম্পর্কিত দুটো সিদ্ধান্ত। একটা হচ্ছে অনুকরণ বাস্তব থেকে 3 ধাপ দূরে, আর সেকেন্ড হলো অনুকরণ হয় চিত্রের মতো। তো এতটা পর্যন্ত কথা বলে আমি এবার প্লেটোকে ছাড়বো। তাহলে প্লেটোর অনুকরণ তত্ত্বটি তোমরা ভালো করে মনে রেখো। এই হলো প্লেটোর অনুকরণ তত্ত্ব। প্লেটো বলেন আমাদের শিক্ষার উদ্দেশ্য হবে যা কিছু সুন্দর তাকে ভালোবাসতে শেখানো, যা কিছু ভয়াবহ তাকে ভালোবাসতে শেখানো নয়। আর তিনি বলছেন তরুণরা যেমন তরুণরা কখনো কবিদের আচরণকে অনুকরণ করবে না, যেমন ভাবে তারা পাগলদের আচরণকে অনুকরণ করবে না। অর্থাৎ তিনি কবিদেরকে যেন পাগলের সাথে তুলনা করতে চাইছেন। প্লেটো বলছেন হতাশার সুর এবং বিষাদের সুর আমাদের রাষ্ট্রে কখনো দরকার ছিল না, আর দরকার নেই। এই জন্য আমাদের রাষ্ট্রে কোনো কবির প্রয়োজন নেই, কাব্যের দরকার নেই। কাব্য যদি লিখতে হয় কবিকে, তাহলে সেটা এমন কাব্য লিখতে হবে যেটা পড়লে যুব সমাজ শক্তিবান হবে এবং তারা রাষ্ট্রের অভ্যুন্নতির প্রতি এগিয়ে আসতে পারে। এই হলো প্লেটোর মূলত উদ্দেশ্য। এখন অ্যারিস্টটলের এখান থেকেই সংশয়। অ্যারিস্টটল যেহেতু প্লেটোর শিষ্য, তিনি বলছেন যে প্লেটো যেভাবে, দেখো, আচ্ছা আমি 2-4টে কথা আগে বলে দিই। অ্যারিস্টটল তোমরা জানো যে তিনি একজন খুবই শুধুমাত্র সাহিত্যবিদ নয়, তিনি একজন দার্শনিক, বৈজ্ঞানিক, সবকিছুই তিনি ছিলেন। তার জন্ম এখানে তোমরা দেখতে পাচ্ছ 384 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয়েছে গ্রিসের ম্যাসিডন রাজ্যের স্ট্যাগিরাস বলে একটা শহর আছে সেখানে। পরীক্ষার জন্য এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমি মাঝে মাঝে পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট সেগুলো বলে বলে যাব। আর তার সাথে সাথে পুরো পাশ্চাত্য কাব্যতত্ত্বের একটা ওভারভিউ তোমাদের কাছে রাখবো। তার মৃত্যু হয়েছে 322 খ্রিস্টপূর্বাব্দে, এগুলো মনে রেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর যেমন ভাবে সাজাতে বলে কোন কবি আগে এসেছেন কোন কবি পরে এসেছেন, সেগুলো কিন্তু শুধুমাত্র প্রাচ্যের কাব্যতত্ত্বের জন্য আসবে এমন নয়, এখানেও আসবে। আর তার যে দুটো গুরুত্বপূর্ণ গ্রন্থ, একটা হচ্ছে দ্য পোয়েটিক্স, একটা হচ্ছে রেটোরিক্স, দুটোই কাব্যতত্ত্ব সম্পর্কিত তার গ্রন্থ। এছাড়া অন্য আরো বহু গ্রন্থ আছে, কিন্তু এই দুটো হচ্ছে তার কাব্যতত্ত্ব সম্পর্কিত গ্রন্থ। পোয়েটিক্স গ্রন্থটির গ্রিক ভাষাতে যে নাম ছিল সেটা হচ্ছে পেরিপোয়েটিকেস। পরীক্ষাতে এখনো পর্যন্ত আসেনি, তোমাদের আসবে, তাই তোমরা মনে রেখো। এই পেরিপোয়েটিকেস গ্রন্থটির একটা ইংরেজি ভাষ্য রয়েছে যেটা বুচার লিখেছেন 19বিংশ শতাব্দীতে। তার গ্রন্থের নাম হলো অ্যারিস্টটলস থিওরি অফ দ্য ফাইন পোয়েট্রি অ্যান্ড ফাইন আর্টস। এই হলো ফার্স্ট স্লাইডে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে, সেগুলো আমি একবার শুনিয়ে দিলাম। এখন অ্যারিস্টটল কেন পোয়েটিক্স লিখতে এলেন? তিনি একজন মহাবিদ্বান ব্যক্তি, তিনি একজন বৈজ্ঞানিক, দার্শনিক, সবকিছু না। অ্যারিস্টটলের উদ্দেশ্য হচ্ছে প্লেটোর কথাগুলোকে মূলত খণ্ডন করা। প্লেটো অনুকরণ সম্পর্কে যে কথা বললো যে চিত্রের মতো অনুকরণ করে দেয়, অ্যারিস্টটল এসে বলবে যে না, ইনি কিন্তু কবিরা চিত্রের মতো অনুকরণ করেন না। অনুকরণ যখন তিনি করেন,
মূলত দু তিনটে রকমে একের থেকে অন্যের অনুকরণ ভেদ হয়ে যায়, সব অনুকরণ কিন্তু এক নয়। একটা নাটক লিখতে গেলে সেখানে সমাজের যেভাবে অনুকরণ দেখানো হয়, একটা মহাকাব্য লিখতে গেলে সেখানে সেই একই রকম অনুকরণ হয় না। একটা গদ্য কাব্য লিখতে গেলে, একটা উপন্যাস লিখতে গেলে সব জায়গাতেই কবিরা একই রকম অনুকরণ করে দেয়, এরকমটা কিন্তু নয়। অনুকরণ করলেও অবশ্যই আমরা কাব্য তখনই পড়ি যদি সেখানে আমরা আমাদের জীবন বৃত্তান্তকে দেখতে পাই। যদি সমাজকে কবিরা অনুকরণ নাই করে, যদি নিজেদের কাল্পনিক ইতিবৃত্তকে লিখে যায় শুধুমাত্র, তাহলে সেই কাব্য কেউ পড়বে না। ফলত অনুকরণটা একটা অতি প্রাসঙ্গিক জিনিস একটা কাব্য লেখার ক্ষেত্রে, এটা আমাদেরকে মানতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, অনুকরণ করলেও সেটার তিনটি তিনটি মূল পয়েন্টের কথা বলবো, যার দ্বারা একটা অনুকরণ অন্য অনুকরণের থেকে আলাদা হয়ে যায়। তার এই তিনটে পয়েন্ট তোমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে অনুকরণের মাধ্যম। দেখো, সবকিছুই অনুকরণ, কিন্তু মাধ্যম আলাদা আলাদা। কাব্যের ক্ষেত্রে সেখানে ভাষা, চিত্রশিল্পীরা কিভাবে অনুকরণ করে, রং তুলি দিয়ে ছবি এঁকে একটা অনুকরণ করে। একটা রাজাকে লিখছে, সে নিজে একটা ছবি এঁকে দিচ্ছে, তো সেখানে তার তার অনুকরণের ভঙ্গিমাটা, অনুকরণের মাধ্যমটা অন্য। সঙ্গীতের ক্ষেত্রে সুর তাল আছে, ভাস্কর্যের ক্ষেত্রে চিনি হাতুড়ি দিয়ে পাথরে লিখতে হয় তাকে, তার একটা অনুকরণের মাধ্যম অন্য রয়েছে। এই হলো অনুকরণের মাধ্যম, যেটা একের থেকে অন্যের ভিন্ন। তো সুতরাং সব অনুকরণ আপনি একই এটা বলতে পারেন না। এই বলে প্লেটোকে প্রথমে অ্যারিস্টটল খণ্ডন করছেন অনুকরণের সিদ্ধান্তে। সেকেন্ড হচ্ছে অনুকরণের বিষয়। দেখো, মানুষের জীবন কাব্যের বিষয়। মানুষের জীবন ছাড়া কাব্যে, মহাকাব্য, নাটকে কিছুই থাকে না। আমরা যা পড়ি সেগুলো আমাদের জীবনই থাকে সেখানে। তাও একের থেকে অন্যের ভিন্নতা অবশ্যই আছে বিষয়বস্তু। কোথাও সাধারণ মানুষের জীবন, কোথাও উৎকৃষ্ট মানুষের জীবন। যেমন ধরো, ট্র্যাজেডির ক্ষেত্রে সমাজের উচ্চতর মানুষদের জীবনযাত্রা দেখানো হয়। কমেডির ক্ষেত্রে সমাজের নিচু স্তরের হাস্যকর যে বিষয়বস্তুগুলো সেগুলো দেখানো হয়। কোথাও সমাজের নিন্দনীয় বিষয়বস্তু দেখানো হয়, কোথায় সমাজের শ্রেষ্ঠতম বিষয়বস্তুকে দেখানো হয়। তো সুতরাং অনুকরণ করলেও সব অনুকরণগুলো তো আর একই জিনিস হচ্ছে না। প্রত্যেকটা অনুকরণের বিষয়বস্তু একে অপরের থেকে আলাদা। তো সুতরাং অনুকরণের বিষয়ও আলাদা, অনুকরণের রীতি আলাদা। তাহলে অনুকরণের মাধ্যম আলাদা, অনুকরণের বিষয় আলাদা, অনুকরণের রীতি বা প্রক্রিয়া আলাদা। একইভাবে সবকিছু অনুকরণ হয় না। মহাকাব্য লিখতে গেলে সেখানে ছন্দ দরকার, অলংকার দরকার, শ্লোক ভিত্তিক লেখা দরকার। এইরকম ভাবে মহাকাব্য লিখতে হবে, তার অনুকরণের প্রক্রিয়া আলাদা। নাটক লিখতে গেলে সেখানে রস ধ্বনির প্রাধান্য থাকে, সেখানে কনভারসেশনের উপরে জোর দিতে হয়। তো সুতরাং তার যে ভঙ্গিমা, অনুকরণের রীতির যে ভঙ্গিমা, সেটা অন্য। অর্থাৎ মার্গের কথা বলছি। উপন্যাসের ক্ষেত্রেও একই রকম অনুকরণের রীতি কিন্তু ভিন্ন। তো সুতরাং প্রত্যেকটা জিনিস একই হলো, প্রত্যেকটাতে অনুকরণ প্রধান হলেও প্রত্যেকটা অনুকরণের বিষয়, অনুকরণের যে ভঙ্গিমা, সেগুলো কিন্তু আলাদা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অনুকরণ হলেও তিনটে আলাদা আলাদা অনুকরণ। তো সুতরাং অ্যারিস্টটল প্রথমেই বললেন যে আপনি কিন্তু সব অনুকরণকে এক জায়গায় ফেলে দিয়ে কবিদেরকে বর্জন করতে পারেন না। এটা হচ্ছে তার প্রথম। দেখো, অনুকরণ অ্যারিস্টটল যে তার পোয়েটিক্স গ্রন্থে বলেছেন, মাইমেসিস বলে একটা প্রক্রিয়ার কথা স্বীকার করছেন। কাব্য লিখতে গেলে মাইমেসিসকে তিনি নিজেও স্বীকার করেছেন, অর্থাৎ অনুকরণ বাদ। ঠিক আছে, অ্যারিস্টটলের মতো কিন্তু মাইমেসিস রয়েছে, যার দ্বারা কবিরা কাব্য রচনা করেন। ঠিক আছে, এখানে লিখেছি কিনা আমি জানি না, সম্ভবত এই দেখো রয়েছে প্রথম অধ্যায়ে অনুকরণ বা মাইমেসিস সম্পর্কে বলা আছে। দেখতে পাচ্ছ তোমরা পোয়েটিক্স গ্রন্থ সেখানে। তো মাইমেসিস তত্ত্বকে তিনি স্বীকার করেছেন। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পেরে গেলে অ্যারিস্টটলের মতে অনুকরণটা আসলে কি। তিনটে স্টেপের কথা তোমাদেরকে আমি বললাম, অনুকরণের মাধ্যম, অনুকরণের বিষয় এবং অনুকরণের রীতি। এই তিনটের দ্বারা একটি অনুকরণ অন্য থেকে ভিন্ন হয়, এবং কাব্য মাত্র একটা অনুকরণ। কাব্যতে অনুকরণ ছাড়া কিছু থাকে না, কারণ এটাই আমরা চাই, এটাই আমাদের, এটাই শ্রোতাদের, এটাই দর্শকদের ডিমান্ড, যে আমরা আমাদের জীবনটাকে, আমাদের প্রাত্যহিক জীবনকে, আমাদের সুখ দুঃখকে আমরা কাব্যের মধ্যে দেখতে চাই। তো সুতরাং কবিকে অনুকরণ করতে হবে, এটা স্বাভাবিক, এখানে অস্বাভাবিকতার কিছু নেই। এটা হচ্ছে কয়েকটা প্রাথমিক কথাবার্তা। এখন এই প্রসঙ্গে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে দেব। এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রথমেই আছে, দেখো যে অ্যারিস্টটল কার শিষ্য। এটা হচ্ছে তিনি প্লেটোর শিষ্য এবং আলেকজান্ডারের গৃহ শিক্ষক। তিনি আলেকজান্ডারের কিন্তু শিক্ষক ছিলেন। অ্যারিস্টটলের যে বিদ্যাপীঠ পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, এখনো পর্যন্ত আসেনি, লাইসিউম। তিনি এথেন্সে থাকাকালীন, তিনি যখন এথেন্সে থাকতেন তখন তিনি এটা নির্মাণ করেছিলেন। তার নাম হলো লাইসিউম। তাকে তর্কশাস্ত্র বা লজিকের জনক বলা হয়, তাকে প্রাণী বিজ্ঞানেরও জনক বলা হয়। ঠিক আছে, এরপরে তার যে লেখা গ্রন্থ সেটা হচ্ছে পোয়েটিক্স। সেখানে 26টা পরিচ্ছেদ আছে। ঠিক আছে, তার সময়কাল দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি খ্রিস্টপূর্বাব্দ। ফলত নাট্যশাস্ত্রের যে সময়কাল, সেই সময়কালেও অ্যারিস্টটলের জন্ম হয়েছে, সেই সময়ই তোমরা বুঝে নিতে পারো এটা।
তো প্রথম অধ্যায়ে 26টা অধ্যায়ের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা এখানে আলোচনা করেছি। প্রথমে আছে অনুকরণ বা মাইমেসিস, এটা পরীক্ষায় আসতে পারে। চতুর্থ অধ্যায়ে আছে কাব্যের উৎপত্তি ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা, এটাও ইম্পর্টেন্ট। 6 নম্বর অধ্যায়ে আছে ট্র্যাজেডি স্বরূপ এবং তার অঙ্গ। ট্র্যাজেডি একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যারিস্টটলের, তাই এটা কোন অধ্যায়ে আছে তোমাদের পরীক্ষায় আসতে পারে। এগুলো কিন্তু ফটাফট তোমরা স্ক্রিনশট করতে পারো, লিখতে পারো, যা ইচ্ছে করে নাও, বাট করে নাও তাড়াতাড়ির মধ্যে। আমি কিন্তু নেক্সট স্লাইডে যাব। এরপরে যেটা আমি রয়েছি সেটা হচ্ছে যে ট্র্যাজেডি কি জিনিস। দুটো কথা আমাদেরকে জানতে হবে। ট্র্যাজেডি হচ্ছে একটা ক্রিয়ার অনুকরণ। ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি কোনো গল্প নয়, ট্র্যাজেডি একটা ক্রিয়ার অনুকরণ। দেখো, মানুষের অনুকরণ কিন্তু নাটক নয়। নাটক হচ্ছে একটা ক্রিয়ার অনুকরণ। রাম কেমন কার্য করেছেন সেটা নিয়ে আমরা নাটক লিখতে পারি। রামের মুখটা নাটকের মধ্যে বসিয়ে দিলে সে রাম হয়ে যাবে, ঠিক আছে? তো সুতরাং সবসময়তেই নাটক বলো ট্র্যাজেডি বলো, ট্র্যাজেডি বিয়োগান্তক নাটক আমরা বলে থাকি অ্যাকচুয়ালি। তো ওরকম হিসাবে তোমরা ধরতে পারো একটা, যে ট্র্যাজেডিতে একটা ক্রিয়ার অনুকরণ। ক্রিয়াটি কেমন ক্রিয়া? ক্রিয়াটি হচ্ছে একটা গম্ভীর এবং সম্পূর্ণ ক্রিয়া, তার মধ্যে একটা বিশেষ আয়তন আছে। বেশ, তো যেটা ছিলাম, ট্র্যাজেডি একটা একটা গম্ভীর ক্রিয়া, তার একটা বিশেষ আয়তন রয়েছে এবং তার প্রতিটি অঙ্গ স্বতন্ত্রভাবে ভাষার সৌন্দর্যে মনোরম। দেখো, প্রথম অংশ ধর একটা ট্র্যাজেডি, একটা খুব বড় একটা 5-6 অঙ্কের ধরো শেক্সপিয়রের লেখা একটা নাটক। তার পুরোটাতেই সম্পূর্ণটাতেই আমাদেরকে ভাষার সৌন্দর্য থাকতে হবে, তার প্রকাশ রীতি সুন্দর থাকতে হবে, তবেই তাকে একটা শ্রেষ্ঠ মানের ট্র্যাজেডি বলা হবে। এই জন্য লেখা হচ্ছে যে তার প্রতিটি অঙ্গ স্বতন্ত্রভাবে ভাষার সৌন্দর্যে মনোরম এবং ক্রিয়াটির প্রকাশ রীতি কেমন হবে? নাটকীয় হবে। মহাকাব্যের মতো হলে কিন্তু হবে না, নাটক হতে হবে, তবে তাকে ট্র্যাজেডি বলা হবে। এবং এই ক্রিয়া ভীতি এবং করুণার উদ্রেগের মধ্যে দিয়ে অনুরূপ অনুভূতিগুলির পরিশুদ্ধি ঘটায়। এই লাস্ট লাইনটা কি কথা বলা হচ্ছে সেটা আমি তোমাদেরকে একটুখানি পরে বলছি। আগে ট্র্যাজেডির 6টা অঙ্গ আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা তোমরা ভালোভাবে বুঝে নাও। এখানে তোমরা ট্র্যাজেডির 6টা কি জিনিস দরকার একটা ট্র্যাজেডি লিখতে গেলে সেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে প্লট, সেকেন্ড হচ্ছে চরিত্র। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ট্র্যাজেডির কটা উপাদান আছে এগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে প্লট বা কাহিনী। দেখো, এই কাহিনীকে গ্রিক ভাষায় মুথোস বলা হয়, ময় হ্রস্বকার থয়কার দন্তস্ব। ইংরাজি থেকে প্লট বলে, বাংলাতেও আমরা প্লট বলে দিই মাঝে মাঝে। মূলত এটা ইতিবৃত্ত, নাটকীয় ইতিবৃত্ত, এবং গ্রিক ভাষায় একে মুথোস বলা হয়। দেখো, আমি যেটা বলছিলাম যে ট্র্যাজেডি হচ্ছে মানুষের অনুকরণ, মানুষের ক্রিয়ার অনুকরণ, আমাদের জীবনের সুখ দুঃখের অনুকরণ ছাড়া কিছুই নয়। তাহলে এর কাহিনী বস্তু কি হবে? কাহিনী বস্তু হবে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের ঘটে যাওয়া যা কিছু ইতিবৃত্ত, যেগুলো আমরা প্রতিদিন যার মধ্যে দিয়ে আমাদের জীবনকে চালিত করছি, সেই সমস্ত কিছু ইতিবৃত্ত ট্র্যাজেডির ইতিবৃত্ত হবে। এটাকে প্লট বা কাহিনী বলা হয়। সেকেন্ড আসছে চরিত্র, ক্যারেক্টার। ট্র্যাজেডি, দেখো, এটা খুব সাধারণ জিনিস যে শুধুমাত্র কাহিনী থাকলেই হবে না, কাহিনীটাকে বাস্তবে রূপায়িত করতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য চরিত্র দরকার। ক্রিয়ার সাথে সাথে চরিত্রেরও প্রাধান্য রয়েছে, তাই না? শুধুমাত্র ক্রিয়া হলে তো হবে না, তার সাথে সাথে কিছু ক্যারেক্টার থাকবে, কিছু অভিনেতা অভিনেত্রীরা থাকবে, যারা কিনা সেই বিষয়বস্তুটাকে অভিনয় করে দর্শকদের কাছে উপস্থাপিত করবে। তো সুতরাং এই চরিত্র একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে 3 নম্বরে দেখো আছে যে অভিপ্রায়। 3 নম্বরে আছে রচনা রীতি, তাই না? রচনা রীতির ক্ষেত্রে বলা হয় যে কোন রচনা রীতি কিরকম ডিকশন, কিরকম রচনা রীতির উপর নির্ভর করে। কোথাও ভাষা প্রাধান্যের কথা বলা হয়, কোথাও ভাব গম্ভীর যদি হয়, একটা ভিলেনের কেমন ডায়লগ হবে তার জন্য রচনা রীতি কেমন হবে, একটা নায়কের কেমন রচনা রীতি হবে তার কেমন, একটা নায়িকার কেমন কোমল যে রচনা রীতি হবে, সেই রচনা রীতির কথা মূলত এখানে বলা হচ্ছে। দেখো, রচনা রীতির জায়গায় আমাদেরকে একটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ভাষার প্রাচুর্য। এখানে অ্যারিস্টটল বলেন যে কবিকে সবসময় নিজের ভাষার প্রতি একটা দক্ষতা রাখতে হবে। মানে তিনি যখন নাটক লিখবেন সেখানে ব্যাকরণের নিয়ম, গদ্য, ছন্দ ইত্যাদি, এগুলো কিন্তু অ্যারিস্টটলও বলেছেন। আমি ভাবো না যে সংস্কৃতর মতো সংস্কৃতের সাথে আমি বিল করে বলে দিচ্ছি কেবলমাত্র, এটা অ্যারিস্টটলেরই কথা। তোমরা বাংলা কোনো সাহিত্যতত্ত্বের বই পড়লে এগুলো পেয়ে যাবে। কিন্তু যে তিনি বলছেন যে ব্যাকরণের নিয়ম, গদ্য, ছন্দময় রচনার যে বৈচিত্র্য, সেগুলো, ভাষার কারুকার্য, উপমা প্রভৃতি অলংকারের বিন্যাস, এগুলো কিন্তু কবিকে তার কাব্য রচনার মধ্যে রাখতে হবে। এই হলো রচনা রীতি। তারপরে হচ্ছে যে অভিপ্রায়, কবি কি বলতে চান। অ্যারিস্টটল অভিপ্রায়কে এই 3-4 নাম্বার স্থানে রেখেছেন।
সম্ভবত 3 নম্বরে, আমি এটা কোনোভাবে 4-এ চলে এসেছি, এটা তোমরা একটু এক্সচেঞ্জ করতে পারো, অভিপ্রায়টাকে 3 নম্বরে রাখতে পারো গুরুত্বপূর্ণতার দিক থেকে। তো অভিপ্রায় হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো শিল্পী যখন তার শিল্প অবয়বটিকে নির্মাণ করেন, তার মধ্যে দিয়ে তিনি জীবনের কোন উপলব্ধিকে আসলে ব্যক্ত করতে চান, তিনি কি চান যে পাঠকরা, শ্রোতারা, দর্শকরা আমার এই জিনিসটা, আমার এই নাটক থেকে, আমার এই মহাকাব্য থেকে শিখুক। যদি কিছুই না চান তাহলে তিনি কেন ওটা লিখতে বসেছেন? একটা কেউ হাতি আঁকছে ধরো, হাতির মাথাটার দিকে বাঘের মাথা লাগিয়ে দিল, পিছন দিকে একটা লেজ লাগিয়ে দিল পাখির, এরকম তো একটা অহেতুক কিছু রচনা করবেন না। কবি যা কিছু রচনা করবেন তার একটা অভিপ্রায় থাকবে। সেই অভিপ্রায়টি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে কবি আসলে সমাজের কোন দিকটাকে প্রকাশ করতে চান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 5 নম্বরে আছে দৃশ্যসজ্জা। এটা কেবলমাত্র মঞ্চসজ্জার কথা বলা হয়। দৃশ্য যদি আকর্ষণীয় না হয়, তাহলে তোমরা জানো যে যারা দর্শক রয়েছেন তাদের মনে অতটা চমৎকার জনক কোনো ছাপ সৃষ্টি করতে পারবে না। তো সুতরাং যে স্টেজের মধ্যে যে অভিনয় করা হবে, সেই স্টেজটিকে খুবই সুন্দরভাবে সজ্জিত থাকতে হবে। সেখানে যে ফুল ইত্যাদি যা কিছু থাকুক না কেন, সেটা হচ্ছে একটা মঞ্চসজ্জা, সেটা একটা দৃশ্যসজ্জা। এর সাথে সাথে দর্শকদের, অভিনেতাদের যে বেশভূষা, সেটাও আমরা এই দৃশ্যসজ্জার মধ্যে রাখবো। অভিনেতাদেরকে সেই চরিত্রের উপযুক্ত কিছু ড্রেস পোশাক অবশ্যই পরতে হবে, তবে সেই বিষয়টি খুব দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ হবে, সেই ট্র্যাজেডিটা। তো এই হিসাবে এই এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। এই 5টা হলো। লাস্ট হচ্ছে 6 নম্বরে তিনি রেখেছেন সঙ্গীতকে। ট্র্যাজেডির যে সরঙ্গ, তার মধ্যে 6 নম্বরে হচ্ছে সঙ্গীত। দেখো, সঙ্গীতকে এত গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রাখেননি, কারণ ট্র্যাজেডি তোমরা জানো বিয়োগান্তক একটা নাটক। এখানে মারপিট হবে, এখানে দুঃখ কষ্টের ব্যাপার থাকবে, এসব দেখানো হবে। সুতরাং সেখানে মাঝে মাঝে অত গান আবশ্যিক নাও হতে পারে, এরকম ভেবে তিনি লিখেছেন। কিন্তু মনে রাখতে হবে যে একটা একটা সুন্দর ট্র্যাজেডির উপস্থাপনার জন্য কিন্তু সঙ্গীত খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই আহ আমাদের গুরুত্বপূর্ণতার দিক থেকে 6 নম্বরে রাখলেও সঙ্গীতকে একবারে কাট দেওয়া চলবে না, সঙ্গীতও কিন্তু একটা প্রাসঙ্গিক জিনিস। তো এই হলো অ্যারিস্টটলের যে 6টা উপাদান, পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট। ট্র্যাজেডির কটা উপাদান? 6টি উপাদান, তোমরা জেনে রেখো, এগুলো পরীক্ষায় কিন্তু আসবে। এখন ট্র্যাজেডি থেকে কিভাবে রস আমাদের হৃদয়ে আনন্দ জন্মায়, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা পরীক্ষাতে একটা একটা লিখবে ক্যাথারসিস। এই যে এরপর আমি আসবো, আহ এই দেখো ক্যাথারসিস, লাস্ট যে লাইনটা রয়েছে সেই লাইনটা। কিন্তু তোমাদেরকে ক্যাথারসিস কি সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। একটা সেকেন্ড একটু দাঁড়াও। বেশ, আহ ঠিক আছে, চলো। দেখো, সবকিছুই দর্শকরা কখন পড়বে? যখন তাদের মনের মধ্যে আনন্দ জন্মাবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা খুব ভালোভাবে একটুখানি বুঝবো। ক্যাথারসিসটা একটা গ্রিক ওয়ার্ড। এটাকে যদি ইংলিশ করো তো হতে পারে পার্গেশন বলে একটা ওয়ার্ড হতে পারে, PARGATION, পার্গেশন, এরকম একটা। বাংলায় করলে এটাকে ভাবমোক্ষণ বা চিত্রের পবিত্রীকরণ, চিত্তশুদ্ধি, চিত্ত পরিশুদ্ধি, এই এই ওয়ার্ড গুলো তোমরা সংস্কৃততে বা বাংলাতে বলতে পারো। যেটা ইংরাজি নাম হচ্ছে, ইংরাজি নামটা ছাড়ো, গ্রিক নাম হচ্ছে ক্যাথারসিস, অ্যারিস্টটলের মতে ক্যাথারসিস। দেখো, বলছেন যে অ্যারিস্টটল বলেন যে যখন কেউ একটা ট্র্যাজেডি দেখে, তো ট্র্যাজেডি দেখার পরে আমি যেই একটা লাইন বলছিলাম যে আমাদের হৃদয়ে ভীতি এবং করুণার উদ্রেক করে, এবং তার মধ্য দিয়ে অনুরূপ অনুভূতিগুলির পরিশুদ্ধি ঘটায়। আমি যখন ট্র্যাজেডির লক্ষণটা তোমাদের কাছে রাখছিলাম, তখন আমি এই কথাটি বললাম যে আমি একটুখানি পরে বলছি। তো এখানেই আসলে এই যে আমাদের রসানুভূতি কিভাবে হয় ট্র্যাজেডি পড়লে, এই বিষয়টির কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ক্যাথারসিস হচ্ছে আমাদের হৃদয়ের পিউরিফিকেশন। ইংরেজিতে এটাকে তোমরা পিউরিফিকেশনও বলতে পারো। ঠিক আছে, দেখো কি হয়, আমাদের এর একটা সাইন্টিফিক দিক রয়েছে। আমাদের আমাদের যখন শরীরে অনেক জল হয়ে যায়, মানব দেহের মধ্যে, শরীরের মধ্যে অনেক জলীয় পদার্থ রয়েছে, তো যে জলগুলো যদি বেড়ে যায়, জল রস সবই যদি বেড়ে যায়, তখন আমাদের শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শরীরের একটা দৈহিক সুস্থতা রাখার জন্য শরীর থেকে তখন এই জলগুলোকে বাইরে বার করে দিতে হয়, এটা হচ্ছে একটা নিয়ম। ঠিক তেমনি আমাদের চিত্তের মধ্যেও এই ভয় এবং করুণা, এই দুটো খুব খারাপ জিনিস। চিত্ততে যদি খুব সবসময় ভয় থাকে বা খুব করুণা থাকে, আমাদের মধ্যে ভালোবাসা ইত্যাদি থাকলে তার কোনো সমস্যা নেই।
কিন্তু চিত্তের মধ্যে যদি করুণা এবং ভয় এই দুটো জিনিস থাকে অধিক পরিমাণে, তাহলে সে উন্মাদ হয়ে যেতে পারে। তো সুতরাং চিত্ত থেকে ভয় এবং করুণাটা, এই ভয় এবং করুণ অবস্থা বা করুণা, এই দুটোকে এই দুটোর মোক্ষণ দরকার, বা এই দুটোর পিউরিফিকেশন প্রয়োজন, তাহলেই আমাদের আনন্দ হয়। দেখো, এরা এরকম বলে যে আমরা যখন অভিনেতাদের অভিনয় দেখি, তখন সেখানে আমাদের কেউ প্রিয় একজন অভিনেতা অভিনেত্রী থাকে। তখন আসলে ট্র্যাজেডির মধ্যে মানব জীবনের ভীষণ এবং শোকাবহ পরিণামগুলো আমরা দেখতে পাই। হুম, সেই সঙ্গে মানুষের মহত্ব, উদারতা, ন্যায়বোধ ইত্যাদি আমরা দেখতে পাই ট্র্যাজেডিতে বা কোন একটা নাটকে। সেখানে আমাদের কিছু প্রিয় অভিনেতা অভিনেত্রীরা থাকে, তারা এত সুন্দর তাদের জীবনযাপন, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে আমরা দেখি যে প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, একটা করুণ পরিস্থিতি। বা রাস্তায় যেতে যেতে প্রেমিকটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, বা গুন্ডারা এসে প্রেমিক ওই ছেলেটাকে প্রচুর মার দিচ্ছে। ওই আগেকার কি বলে সব প্রসেনজিৎ ইত্যাদি সিনেমাগুলো দেখলে বুঝতে পারি। এখন কি হয়, সে আমাদের কাছে খুব প্রিয় ছিল। এখন আমরা যখন দেখি যে আমাদের চোখের সামনে তাকে ওইরকম ভাবে মারছে, তো এর ফলে তৎক্ষণাৎ আমাদের হৃদয়ের মধ্যে অবদমিত অবস্থাতে যে করুণা, সবসময় আমাদের মধ্যে ভয় এবং করুণা এগুলো লুকিয়ে থাকে, এগুলো সবসময় প্রকাশিত হয় না, এগুলো আমাদের মধ্যে থাকে কিন্তু অবদমিত অবস্থার মধ্যে থাকে। হুম, তো ট্র্যাজেডিতে যখন এই শোকাবহ দৃশ্যগুলো দেখি, তখন আমাদের মধ্যেও করুণা জেগে ওঠে, আমাদের মধ্যে ভয় জেগে ওঠে। দেখবে ট্র্যাজেডি দেখলে পরে কেউ কখনো কেঁদে ফেলে, কেউ কখনো প্রচুর ভয় ভীত হয়ে যায়। তো এগুলো হয়ে যাওয়া নাকি আমাদের শরীরের জন্য এবং আমাদের মানসিকতার দিক থেকে এগুলো আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। এবং আমরা যখন আমাদের এই করুণা এবং ভাবের, যখন করুণা এবং এই যে আরেকটা কি কথা বলছিলাম, করুণা এবং ভয় এগুলো যখন হৃদয়ে জেগে ওঠে, জাগরিত হয়ে ওঠে, তখনই বলা হয় নাকি আমাদের আনন্দ হয়। তারা এই অবদমিত অবস্থায় থাকলে আমাদের অসুস্থতার কারণ। এবং সেগুলো আমরা যখন নাটকে না ওই অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখি, সেখানে যখন তাদের উপরে ওই দুঃখময় পরিস্থিতিগুলো ঘটে চলেছে এটা দেখি, তখন আমাদেরও হৃদয়টা বিগলিত হয়ে পড়ে। আমরাও আমাদের হৃদয়ে অবদমিত অবস্থায় থাকা করুণা, ভয় এগুলো জেগে ওঠে, এবং তার ফলে আমরা একটু আনন্দ পাই, আমরা কমফোর্টেবল ফিল করি। এটাই নাকি আনন্দ, এর দ্বারাই আমাদের রসস্ফূর্তি হয়। এটা হচ্ছে অ্যারিস্টটলের মত। বুঝতে পারলে? তাহলে অবদমিত অবস্থাতে ভয় এবং করুণা, সেটা জাগরিত হয়ে যাওয়াটাকেই ভাবমোক্ষণ বলা হয়, এবং এর দ্বারাই আমরা আনন্দ পাই। এই হলো অ্যারিস্টটলের ক্যাথারসিস তত্ত্ব। এই তত্ত্বটিকে বলা হয় ক্যাথারসিস। আমাদের যে ভাবমোক্ষণ, আমাদের যে থাকা যে ভাব, সেগুলোর সেগুলোর পরিশুদ্ধি ঘটানো, ঠিক আছে, পিউরিফিকেশন, এটা হচ্ছে ক্যাথারসিস তত্ত্ব। এর দ্বারা আমরা আনন্দ পাই। তাহলে অ্যারিস্টটলের আমরা যে বিষয়গুলো দেখলাম, যে ছটা তার ট্র্যাজেডির ছটা উপাদানের কথা দেখলাম, ট্র্যাজেডি থেকে কিভাবে আনন্দ পাওয়া যায় এটা দেখলাম। আর দুটো কথা এখানে দেখো রয়েছে, ট্র্যাজেডির বিকাশ কিভাবে হয়েছে। দিথুরাম গীতির নান্দি মুখ থেকে ট্র্যাজেডির বিকাশ হয়েছে, এটা পরীক্ষাতে আসতে পারে, জেনে রেখো। আর একটা কমেডির কথা দু চারটে বলে দিই। দেখো, কমেডি থেকে এমনিতে কমেডির প্রসঙ্গে কিন্তু তিনি ক্যাথারসিসের কথা বলেননি। যদি পরীক্ষায় আসে ক্যাথারসিস থেকে যে আনন্দ লাভ হয়, এটা কোথা থেকে আনন্দ লাভ হয় তোমাদেরকে লিখতে হবে। কিন্তু কোথা থেকে লিখতে হবে তোমাদেরকে? ট্র্যাজেডি থেকে। কমেডির ক্ষেত্রে কিন্তু এই ক্যাথারসিসের প্রয়োজন হয় না, কারণ কমেডিটা ওই যে কমেডি যেটা দেখলে পরে আমাদের হাসি পেয়ে যায়, শুধুমাত্র এটা হাসি ছাড়া আর কিছুই আমাদেরকে দিতে পারে না। সুতরাং কমেডি থেকে আনন্দ লাভ করার জন্য ওইরকম ক্যাথারসিসের প্রয়োজন পড়ে না। কমেডি হচ্ছে জীবনের, আমাদের সমাজের নিম্নতর যে নরনারী তাদের জীবনের অনুকরণ। নিম্ন বলতে হাস্যকর, দেখো লিখে দিয়েছি আমি, হাস্যকর অসুন্দর যে সমস্ত মানুষজন যারা হাসায়, জোকার, তাদের জীবনের যে হাস্যোচ্ছল যে কাহিনী, সেগুলোকে কমেডির মধ্যে রাখা হয়। কমেডির মোটামুটি পাঁচটা প্রধান ভেদ আছে: ক্লাসিক্যাল কমেডি, রোমান্টিক কমেডি, শ্লেষাত্মক কমেডি, সামাজিক কমেডি এবং ভাবপ্রধান কমেডি। অ্যারিস্টটলের মতে এগুলো সব প্রকারভেদ। তোমরা একটা স্ক্রিনশট রেখে নাও, পরে তোমরা পড়ে নেবে এগুলো। তো এই হলো মোটামুটি ভাবে অ্যারিস্টটলের সম্পর্কে কথাবার্তা। সম্ভবত এর পরে আর কিছু অ্যারিস্টটলের সম্পর্কে কথা নেই। তাহলে অ্যারিস্টটল, আমরা পরীক্ষার জন্য অ্যারিস্টটল থেকে কি কি কোশ্চেন আসবে খুব ভালোভাবে শুনে নাও, দেখতে পাবে এগুলোই পরীক্ষাতে এসেছে। এক হলো যে অ্যারিস্টটলের সময়কাল, তিনি কার গুরু ছিলেন, তিনি কার শিষ্য ছিলেন, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি। এটা সম্ভবত একবার এসেছিল, এখন কবে এসছে আমার মনে নেই, লাইসিউ, এটা একবার এসেছিল এটা। তারপর হচ্ছে যে ওই যে ছটা অঙ্গের কথা আমি বলছিলাম, সেই ছটা অঙ্গের কথা। আর তার সাথে সাথে
ওই যে অনুকরণের যে তিনটে পদ্ধতির কথা বলছিলাম, বিষয়, মাধ্যম এবং পদ্ধতি, সেই অনুকরণের কথা, তার যে চিত্ত পরিশুদ্ধির যে প্রসঙ্গ, সে ক্যাথারসিসের কথা। আমার মনে হয় না যে এই সব তথ্যগুলো জেনে যাবে তার আর কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে সমস্যা হবে। কারণ পরীক্ষাতে মোটামুটি ভাবে এই কোয়েশ্চেন গুলো আসবে, একদম নিশ্চিত জেনে রাখো তোমরা, এগুলোই আসবে, সম্ভাবনা আছে। অবশ্যই কোয়েশ্চেন যেহেতু আমরা করছি না, তাই একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু মোটামুটি ভাবে যেহেতু পাশ্চাত্য সাহিত্য তত্ত্বটা আমাদের সংস্কৃতের ছেলেরা খুব বেশি জানে না, তাই খুব গভীর কোয়েশ্চেন হবে না। আর উপরি উপরি যা যা কোয়েশ্চেন হতে পারে সেগুলো আজকে আমরা ক্লাসে সব দেখলাম এবং দেখবো, ফলে তো আর কোনো চিন্তার কারণ নেই। বলো, অ্যারিস্টটল সম্পর্কে তোমাদের কারো কিছু জিজ্ঞাসা আছে? কেমন লাগছে অ্যারিস্টটল, ভালো লাগলো? শুনি তোমাদের কাছ থেকে একটুখানি। কেউ কিছু বুঝতে অসুবিধা যেগুলো হচ্ছে? বললেন আরেকবার বলুন। পরীক্ষার জন্য যে কোশ্চেন গুলো বললাম, হ্যাঁ পরীক্ষার জন্য ওই যে বললাম অ্যারিস্টটলের সময়কাল, তার কোথায় জন্ম হয়েছে সেটা, তারপরে তোমার তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তিনি কার গুরু, তিনি কার শিষ্য, ট্র্যাজেডির কটা অঙ্গ আছে, কমেডির কটা কমেডির প্রকারের কমেডি হতে পারে, এবং ট্র্যাজেডি একটা ট্র্যাজেডি একটা অনুকরণ অন্য অনুকরণের থেকে কিভাবে পৃথক হয়, যেটা তোমরা এখন স্লাইডে দেখতে পাচ্ছ, এবং তার সাথে তার যে রসের পরিস্ফূর্তিমূলক যে তত্ত্ব ক্যাথারসিস, সেটা। এই হচ্ছে মোটামুটি ভাবে কোয়েশ্চেন। ঠিক আছে, চলো আমি লাস্টে আবার তোমাদেরকে জিজ্ঞেস করব। আশা করছি তোমরা সব বুঝতে পারছো এবং তোমাদের ঠিকঠাক লাগছে। এরপরে আমরা আগে দেখছি। তো হয়ে গেল মোটামুটি ভাবে আমাদের অ্যারিস্টটলের কথা। এরপরে তোমাদের সিলেবাসে যিনি রয়েছেন তিনি হচ্ছে লনজাইনাস। এখান থেকেও এক টাইপের কোশ্চেন আসবে যেগুলো আমি অ্যারিস্টটলের জন্য বলছিলাম, সেই একই কোশ্চেন আসবে এখানে। লনজাইনাস ইয়োবর্কিচ লিখেছি, কখনো কখনো ল দন্তন্য হতে পারে। এনাকে ক্লাসিসিজমের একজন প্রবক্তা হিসাবেও বলা হয়। ঠিক আছে, এনার যে তত্ত্ব, এনার যে গ্রন্থ, তার গ্রন্থের নাম হলো অন দা সাবলাইম। তার আবার কিছু গ্রন্থের নামান্তর রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, দ্য হাইট অফ এলোকোয়েন্স। আর গ্রিক ভাষাতে এই গ্রন্থটির নাম হচ্ছে পেরিহিপসস। ঠিক আছে, তার সময়কাল আনুমানিক 213 থেকে 273 খ্রিস্টাব্দ। তাহলে একটা তোমরা পেলে খ্রিস্টপূর্বাব্দ অ্যারিস্টটলকে, এরপরে একদম খ্রিস্টাব্দের শুরুতে 213-273 খ্রিস্টাব্দ পর্যন্ত এনার সময়কাল। জন্মস্থান রোম। সম্পূর্ণ নামটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্পেলিং সমেত ভালোভাবে জেনে নিও, ক্যাসিয়াস লনজাইনাস। তার গ্রন্থের নাম অন দ্য সাবলাইম বললাম। বাংলা করলে কি দাঁড়ায়? অন দ্য সাবলাইমকে যদি বেঙ্গলিতে ট্রান্সফার করো তাহলে হবে সাহিত্যিক ঊর্ধ্বায়ন। সংস্কৃত করলেও এরকমই হবে, সাহিত্যিক ঊর্ধ্বায়ন। ঠিক আছে, ঊর্ধ্বায়ন এই তত্ত্বের কে আবিষ্কারক, এইসব কোশ্চেন কিন্তু আসতে পারে। ঊর্ধ্বায়ন হচ্ছে এটার বাংলা নাম। আর ইংরাজি একটা টিকাকার রয়েছেন যিনি খুবই প্রসিদ্ধ একজন টিকাকার, তো তার নাম হলো টি.এস. ডোর্স। আর সম্পূর্ণ গ্রন্থটি উদ্ধার করা যায়নি, তবে যতটা উদ্ধার করা গেছে সেটা 44টা অধ্যায় বিভক্ত, মানে একটা সুদীর্ঘ গ্রন্থ হচ্ছে এটা। এই কথাগুলো আপাতত প্রাথমিক কথাবার্তা কিছু মনে রেখো। শোনো, এবার আমি বলি এটার যে বাংলা অর্থ, সেটা হচ্ছে যে ঊর্ধ্বায়ন, সাহিত্যিক ঊর্ধ্বায়ন। একটা সাধারণ সাহিত্য, একটা সাধারণ লেখালেখি কিভাবে একটা শ্রেষ্ঠতম জায়গায়, একটা শ্রেষ্ঠ কাব্য হয়ে উঠতে পারে, এটা হচ্ছে এই লনজাইনাসের মূল কথা। ঠিক আছে, ইনি মূলত এই যে গ্রন্থটা, এটা হচ্ছে পস্টুমিয়াস টেরেন্টিয়ান্স এর উদ্দেশ্যে লেখা একটা পত্র। তার একটা বন্ধু, সম্ভবত আমি স্টাডি মেটে লিখেছি, দেখাচ্ছি দাঁড়াও। তার একটা বন্ধুর নাম হলো বন্ধুর নাম হলো দাঁড়াও, আচ্ছা এখানে ছিল না, হ্যাঁ এই যে পোস্টামিয়াস টেরেন্টিয়ান্স, এটা হচ্ছে তার একটা বন্ধু। সেই বন্ধুর উদ্দেশ্যে লেখা হচ্ছে এই গ্রন্থটা। ঠিক আছে, তাকে লিখেছে। আবার আবার আরেকটা কোশ্চেন বলা হয় যেটা এই গ্রন্থটি নাকি সিসিলিয়াসের লেখা কোনো একটা বইয়ের সংশোধনী। সিসিলিয়াস, সিসিলিয়াস কোন একটা গ্রন্থ কোনো সময় লিখেছিলেন, সেই সেই সিসিলিয়াসের লেখা কোনো একটা বইয়ের সংস্কার হচ্ছে এই লনজাইনাসের অন দ্য সাপ্লাই। ঠিক আছে, সিসিলিয়াস, বারবার আমি রিপিট করছি শব্দটা, সিসিলিয়াস। ঠিক আছে, তো সিসিলিয়াস কোন একজন লেখকের নাম, তার লেখা কোনো একটা বইয়ের সংস্কার বলে এই গ্রন্থটিকে বলা হয়। বেশ, তাহলে আমি কি বলছিলাম যে এটা মূলত প্রাকৃতিক, এটা হচ্ছে একটা সাধারণ কাব্য, একটা সাধারণ সাহিত্য কিভাবে একটা শ্রেষ্ঠতম সাহিত্য হতে পারে তার আলোচনা করেছেন লনজাইনাস তার এই গ্রন্থটিতে। ঠিক আছে, লনজাইনাসের মতানুসারে সাহিত্যগত এই উত্থায়ন
বা সাহিত্যিক অধ্যয়ন, এটা মূলত নির্ভর করে লেখকদের ভাষা ব্যবহারের বিশিষ্টতার উপরে এবং উৎকর্ষতার উপরে। ঠিক আছে, লেখকদেরকে ভাষার উপরে খুব ধ্যান দিতে হবে, যেটাতে অ্যারিস্টটলও দেখবে একটু আগে রচনা রীতিতে বলছিলেন তিনি, এটাও তিনি এখানেও বলেছেন। ঠিক আছে, এখন খুব ইম্পর্টেন্ট যে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে লঞ্জাইনাস এই যে মুখ্য সাবলাইম সাহিত্যিক অধ্যয়ন, সেই সাহিত্যিক অধ্যয়নকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রথমেই একটা ছদ্ম অধ্যয়ন, দেখো এখানে ওয়ার্ডটা লিখেছি আমি, ছদ্ম অধ্যয়ন। ছদ্ম অধ্যয়ন বলতে ফলস ফলস সাবলাইম। তিনি প্রথমে বললেন যে দেখো, ফলস সাবলাইম বা মিথ্যা সাবলাইম কি থাকলে পরে একটা কাব্য শ্রেষ্ঠ কাব্যের জায়গায় পৌঁছাতে পারে না, সেই তত্ত্বগুলো সম্পর্কে তিনি আগে বলবেন। তারপরে কি কি থাকলে একটা ভালো কাব্য হতে পারে, সেই প্রসঙ্গটা তিনি ঠিক তার পরে বলছেন। কেমন? তো শোনো, দেখো বলা হচ্ছে যে তিনি প্রথম বললেন যে ফলস সাবলাইমের মধ্যে ফার্স্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মিসপ্লেসড টিউমিডিটি। এটার অর্থ হচ্ছে প্রকাশ রীতির অস্থানোচিত বাগ বাহুল্য বা বাগ আড়ম্বর। ঠিক আছে, আসলে কি হয় বলতো, কবিরা যখন কাব্য লেখে তখন তাদের মনে হয় যে আমার এই লেখাটি পাছে কারোর কাছে দুর্বল বলে মনে হয় বা শুকনো বলে মনে হয়, শুষ্ক একটা কথা, এরকম আশঙ্কা করে লেখক যদি ভাষার মধ্যে অকারণে বাগ বাহুল্য করেন, অর্থাৎ কঠিন কঠিন শব্দ দেন, কঠিন কঠিন যেগুলো অপ্রচলিত শব্দ যার মিনিংই জানে না অনেকে, এই যেমন দণ্ডি, এইসব এনারা করে থাকেন, এত কঠিন কঠিন শব্দ দিয়ে রাখেন কাব্যগুলো যেগুলো আমরা পড়ে মানে বুঝতে পারি। তিনি কিন্তু এটা নিষেধ করেন, বলছেন যে এই পাঠকদের কাছে বা শ্রোতাদের কাছে আমার কাব্যটা খুবই বোরিং লাগবে, খুবই শুকনো বলে মনে হবে, এই কথা ভেবে কবিরা কখনোই খুব জটিল জটিল শব্দের প্রয়োগ করবেন না। মিসপ্লেস টিউমিডিটি শব্দের অর্থ হচ্ছে এটা, এটা হচ্ছে প্রথম। এটা যদি করো তাহলে কিন্তু তোমার কাব্য সাবলাইমের জায়গায় পৌঁছাবে না, অর্থাৎ কি হবে না, শ্রেষ্ঠ কাব্য হতে পারবে না। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড বলা হচ্ছে যে পিউরিলিটি বা ফ্র্যাগিডিটি, বা যার বাংলা অর্থ তাকে আমি লিখেছি শিশু সুলভ বা জড়বৎ ভাষা প্রয়োগ। দেখো, প্রয়োজনের থেকে বেশি কথা বলা, শিশুরা কি করে, কি কথা বলছে তারা জানে না, বা তাছাড়া তাদের কথা জড়িয়ে যায় মাঝে মাঝে। শিশু সুলভ ভাষা বলতে বেশি কথা বলা, যে কথাগুলো সামগ্রিকভাবে তেমন কোনো গুরুত্ব নেই, তেমন কিছু কথা যেগুলোর আপাত দৃষ্টিতে ওই গ্রন্থটির উপরে বিশেষ দরকারই নেই কিন্তু লিখে যাচ্ছে, অহেতুক বর্ণনা করেই যাচ্ছে। এই ধরো নলের বর্ণনা, দেখবে তোমরা নৈষধ্যরিতে 187 জানে কটা না 180টা কতগুলো শ্লোক আছে, নলের বর্ণনা হয়েই যাচ্ছে, অত দরকারই নেই সেই সব বর্ণনা, এরকম অহেতুক বর্ণনা করবেন না। এটা হচ্ছে প্রয়োজনের বেশি কথা বলা, শিশু সুলভ আচরণ করা। এরপরে যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারেনথ্রাইজেন, অর্থাৎ ভাবাবেগের অসঙ্গত উৎসাহ। এটা হচ্ছে মাতাল ব্যক্তিদের মতো কাজ করা, একটা শিশুদের মতো, একটা হচ্ছে অবিশ্রান্ত কথাবার্তা বাক্যশ্রম। দেখো মাতাল ব্যক্তিরা কি করে জানো, দেখবে রাস্তার পাশে উল্টে পড়ে আছে, যাদের গ্রামে বাড়ি তারা বেশি ভালো করে জানো এগুলো, মদ খেয়ে উল্টে রাস্তার ধারে পড়ে আছে, সে কত কি বলে যাচ্ছে, আমাকে ও মেরেছে, আমাকে এই করেছে, আমাকে সেই করেছে, ঝরঝর করে কাঁদছে। এরকম দৃশ্য তোমরা নিশ্চিত দেখে থাকবে, আমিও দেখেছি। তো এই যে অহেতুক ভাবাবেগের উৎসাহ, কবিরা এরকম করবে না, অর্থাৎ মাতালের মতো অবিশ্রান্ত বাক্য স্রোত, যার বাক্য থামছে না, যা মনে আসছে তাই বলে চলেছে, মানে এখানে লিখবেন লিখে চলেছে, একঘেয়ে বকবক করে চলেছে, ক্লান্তিহীন ভাবে নিজের ভাবের উৎসার করে চলেছেন, এইসব যদি তুমি কাব্যের মধ্যে করেছো তাহলে তোমার কাব্য একটা ফলস সাবলাইম হয়ে যাবে, ছদ্ম অধ্যয়নের জায়গায় চলে যাবে, তোমার কাব্য শ্রেষ্ঠ কাব্য হতে পারে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আমি আশা রাখছি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে বলবে। হ্যাঁ, এখন তাহলে কিভাবে সাবলাইম হবে শ্রেষ্ঠ সাবলাইম, বা হোয়াট ইজ রিয়েলি সাবলাইম, এর উত্তর দিতে গিয়ে তিনি সাবলাইমের 5টি উৎসের কথা বলেছেন, কাব্যের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা, তোমাদেরকে সকলকে এগুলো ভালোভাবে জানতে হবে। প্রথম হচ্ছে দ্য কমান্ড অফ ফুল ব্লাডেড আইডিয়াস, অর্থাৎ গ্রেট থট, কিছু সুদৃঢ় ভাবনা বা চিন্তা জগতের নির্দেশ। কবিরা যখন কাব্য লিখবেন, দেখো বলা হয় যে কবিরা, দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে লেখক লঞ্জাইনাসের মতে, লঞ্জাইনাস বলতে চান যে তিনি দুটো উপায়ের কথা বলেছেন যে কিভাবে গ্রেট আইডিয়া কবির মনের মধ্যে আসবে। বলছেন যে লেখকের জীবন চর্চায় মহত্ব যুক্ত করতে হবে, অর্থাৎ তার জীবন চর্চাটা বেকার একটা জীবনযাপন করলে তাকে হবে না। আর সেকেন্ড হচ্ছে যে প্রাচীন সাহিত্যের যে গ্রন্থগুলো রয়েছে তার একটা নিরন্তর চর্চার মধ্যে থাকতে হবে। দেখবে তোমরা আমাদের যে শক্তির নিপুণতা, লোকশাস্ত্র, কাব্য আদি অবীক্ষণতা আছে না কাব্য প্রকাশে, যে প্রাচীন যে শাস্ত্রগুলো সেগুলো নিরন্তর অভ্যাস করে চলতে হবে। এটাই তিনি বলছেন
যে কবিদেরকে সবসময় প্রাচীন সাহিত্যের অভ্যাস করতে হবে, পড়াশোনা করতে হবে, অনুশীলন করে অনুশীলন করে যেতে হবে, তবেই তবেই তার চিন্তা জগৎ একটা সুদৃঢ় চিন্তা জগৎ তৈরি হবে। এমনকি হরেশ বলে একজন আছেন, শ্রেষ্ঠ একজন এই আলংকারিক, তিনি বলছেন যে কবিদেরকে দিনের বেলায় হোমারের লেখা পড়তে হবে এবং রাত্রিবেলা সেই বিষয়টিকে নিয়ে তাকে অনুধ্যান করতে হবে সবসময়। তাহলে লঞ্জাইনাসের প্রথম যে একটা শ্রেষ্ঠ কাব্য হতে গেলে কি দরকার? গ্রেট থট দরকার। গ্রেট থটস কোথা থেকে আসবে? লেখকের জীবনযাত্রাটা একটা সুন্দর জীবনযাপন করতে হবে তাকে, আর প্রাচীন সাহিত্যের চর্চায় তাকে মগ্ন থাকতে হবে, তবেই তিনি কিছু শ্রেষ্ঠ কাব্য লিখতে পারবেন। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড বলা হচ্ছে যে স্ট্রং ইমোশন, দ্য ইন্সপিরেশন অফ ভেলমেন্ট ইমোশন। দেখো লেখা আছে যে প্রবল আবেগগত প্রেরণা। দেখো প্রতিভার আরেকটা দিক হচ্ছে এই প্রবল আবেগগত প্রেরণা। আমরা ছদ্ম অধ্যয়নের ক্ষেত্রে দেখেছি যে এই আবেগ উদ্দেশ্যহীন আবেগ, যার মানে ওই আমি তোমাদেরকে লাস্ট যে অপশনটা বলছিলাম প্যারেন্থ্রাইসেন, সেটারই বিপরীত হচ্ছে এটা। দেখো যখন কবি উদ্দেশ্যহীন নিজের ভাবাবেগের নিজের ভাবে বা আবেগের উৎসরণ দেখান, তখন সেটা ফলস হয়ে যায়, তখন সেটা ফলস সাবলাইম হয়। কিন্তু সেটাই যখন একটা যুক্তিযুক্ত ভাবে, সুসামঞ্জস্য ভাবে, গুণগত দিক থেকে প্রকৃতিগত দিক থেকে যথাযথভাবে নিজের ভাবের উৎসরণ ঘটাতে পারবেন, তখন সেটা কিন্তু এই প্রপার স্ট্রং ইমোশন হয়ে যাবে এবং সেটাই তখন একটা প্রবল আবেগগত প্রেরণা বলে যে দ্বিতীয় অপশনটা, তখন সেটা একটা শ্রেষ্ঠ সাবলাইম হতে পারে। দেখো কাব্য মানে কি? কাব্য মানে সেখানে কবির হৃদয়ের বহিঃপ্রকাশ, কবির হৃদয়ের ভাবের বহিঃপ্রকাশ, তাই না? তো সুতরাং সেখানে কবির ভাবের প্রাধান্য তো থাকবে, কিন্তু সেই ভাবটি যদি অহেতুক ভাব হয় তখন সেটা ফলস সাবলাইম হবে। সেটাই যথাযথভাবে তার প্রয়োগ করতে পারলে সেই ভাবটাই কিন্তু একটা শ্রেষ্ঠ নোবেল হয়ে যাবে, সেটাই তখন একটা স্ট্রং ইমোশন হিসাবে কাজ করবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য প্রপার কনস্ট্রাকশন অফ ফিগার। এটা হচ্ছে সার্টেন ফিগার অফ থট অ্যান্ড স্পিচ, যথাযথ রূপ কলা নির্মাণ। হ্যাঁ, আমরা যে অলংকার ইত্যাদি যে প্রয়োগ করি সেই প্রসঙ্গে এখানে কথা বলা হবে। দেখো এখানে বলতে গিয়ে যথাযথ রূপকলা নির্মাণকে দুটো ভাগে ভাগ করছেন আমাদের লঞ্চাইনাস। তিনি বলছেন একটা হলো ভাবনার রূপকলা নির্মাণ, একটা হচ্ছে ভাষাগত রূপকলা নির্মাণ। একটা কাব্য কিভাবে লেখা হয় বলতো? প্রথমেই কবির হৃদয়ে অন্তর্নিহিত ভাবে হৃদয়ে একটা ভাব আসে, আমি একটা সুন্দর প্রকৃতি নিয়ে কাব্য লিখবো, সেই প্রকৃতির মধ্যে কিছু ধান গাছ থাকবে, তার উপরে সূর্যের আলো পড়বে, তার উপরে কিছু শিশুর বিন্দু থাকবে এবং ভোরবেলা যা সূর্য উদয় হয়েছে এরকম একটা মুহূর্ত নিয়ে কবিতা লিখবে। রবীন্দ্রনাথ ভাবছেন, এটা তিনি আগে ভাবছেন, আগে তিনি ভাবনার মধ্যে একটা রূপকলা নির্মাণ করছেন, তারপরে সেটাকে ভাষার দ্বারা প্রকাশ করছেন। তাহলে একটা কাব্য কিভাবে হয় বলতো? কাব্যের জন্য দুটো অপশন প্রয়োজন হয়, রূপকলার জন্য দুটো অপশন। এক হলো আগে প্রথমে ভাবনার মধ্যে রূপকলাটা আসবে, তারপরে ভাষার দ্বারা প্রকাশ করা হবে। এখানেও কিন্তু এই বিষয়টি অনুসরণ করা হয়েছে। এই লঞ্চাইনাস এটাকে স্বীকার করেছেন, আগে ভাবনার রূপকলা এবং ভাষাগত রূপকলা নির্মাণ দুটোই দরকার। এই যে ভাষাগত রূপকলা নির্মাণ, সেটার জন্য নেক্সট পয়েন্ট যেটা রয়েছে নোবেলিটি অফ ফ্রেজ, প্রকাশ রীতির আভিজাত্য। এটা যেন আগেরটার সাথে সম্পৃক্ত রয়েছে বলে আমি একসাথে বলে দিচ্ছি। কিভাবে ভাষাগত রূপকলা নির্মাণ হবে তার জন্য তিনি বলছেন যে প্রকাশ রীতির আভিজাত্য, অর্থাৎ ভাষা প্রকাশের জন্য একটা আভিজাত্য দরকার, চারুত্ব দরকার। ঠিক আছে, শব্দ নির্বাচনের জন্য চারুত্ব দরকার, বাক প্রতিমা অলংকার ইত্যাদি প্রয়োগে তার চারুত্ব দরকার, কাব্য ভাষার ব্যবহার এবং প্রয়োগগত চারুত্ব দরকার। এগুলো কিন্তু কাব্য রচনার ক্ষেত্রে অবশ্যই দরকার। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, যেখানে ছিলাম, তো একটা কিন্তু এইভাবে আমাদের চারুত্ব আসতে পারে কাব্যের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা আমরা ক নাম্বার পয়েন্ট পেলাম? আমরা 4 নাম্বার পয়েন্টে আমরা রয়েছি যে অলংকার, শব্দ নির্বাচন এবং যথাযথ বাক প্রতিমা নির্মাণ, কাব্য ভাষার সুন্দর সুন্দর প্রয়োগ করা, এগুলো কিন্তু একটা শ্রেষ্ঠ কাব্যের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ভাবোন্নয়নের সামগ্রিক দক্ষতা। কবির মধ্যে ভাব থাকতে পারে, কবির মধ্যে লেখার ভঙ্গি থাকতে পারে, তার একটা কিভাবে সে নিজের ভাবটাকে প্রকাশ করবে তার একটা দক্ষতা দরকার। এটা তোমরা নিজেরাও মেনে চলো। মনের মধ্যে ভাব থাকলে হবে না। আমরাও যখন বৃষ্টি মুখর একটা দিনে জানলার সামনে বসে বসে বাইরের দিকে তাকিয়ে থাকি, আমাদের মনে কত কি ভাব আসে, কত প্রেম জেগে ওঠে আমাদের মনে, কিন্তু সেগুলোকে আমরা কাব্য হিসাবে লিখতে পারি না, তার কারণ আমরা সেটাকে প্রকাশ করতে পারি না। ওই জন্য লাস্ট পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাবোন্নয়নে শুধু ভাব থাকলে হবে না, তার প্রকাশ করার জন্য
একটা সামগ্রিক দক্ষতার প্রয়োজন। তো এই হলো ট্রু সাবলাইম। তাহলে তোমরা তোমরা এতদিন পর্যন্ত শুধু সাবলাইম শব্দটি জানতে, আজকে তোমরা কিভাবে ফল সাবলাইম হয়, কিভাবে ট্রু সাবলাইম হয়, তোমরা সব আজকে জেনে গেলে। কি কি জিনিস থাকলে পরে একটা শ্রেষ্ঠ কাব্য হতে পারে, এই বিষয়গুলো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য শুধুমাত্র ইম্পর্টেন্ট বলে আমি বলছি এমন নয়। পরীক্ষার সাথে সাথে আমাদের এই পাশ্চাত্য কাব্যতত্ত্বটাকে পড়তে এবং বুঝতে আগামী দিনে আমরা অবশ্যই সকলে পড়বো গ্রন্থগুলো, ফলে তখন খুব সাহায্য করবে এই লেকচারগুলো। তোমরা পরে আবার শুনে নিও, ইউটিউবে বোধহয় থাকবে, তো পরেও তোমরা আবার এগুলো সব শুনতে পাবে। এই হলো দুজনার কথা বললাম। নেটের পরীক্ষায় কি কি কোশ্চেন আসবে তোমরা শুনে নিয়েছো। এনার গ্রন্থের নাম, তারপরে এনার বাড়ি কোথায়, এনার জন্ম সময় কখন, ইত্যাদি ইত্যাদি গুলো পরীক্ষায় আসবে। আর এই যে ফল সাবলাইম বলতে তিনি কি কি কথা বলেছেন, ট্রু সাবলাইম বলতে তিনি কয়টি পয়েন্টের কথা বললেন, এগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কেমন? তো এই হলো আমাদের লঞ্জায়না সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। দেখো, সবসময় আমি যে আগে আগে যে কথাটা বললাম যে কবিদের একটা একটা থাকবে, কবিদের একটা রাইট, যে নিজের ভাব যে রয়েছে, নিজের যে ভাবাবেগটা, সেটাকে প্রকাশ করা। কবিরা যা কিছু, দেখো আমাদের একটা আছে না যে কবিরা তার নিজের কাব্যের জগতে নিজেই ব্রহ্মা, কবির এবং প্রজাপতি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কবিরা কি যা ইচ্ছা করবেন তাই লিখে দিতে পারবেন? জগৎটা তার হাতে রয়েছে বলে, কলম খাতাটা তার হাতে রয়েছে বলে তার নিজের যা ইচ্ছা হলো সেটাকে তিনি করতে পারবেন? পাশ্চাত্য কাব্যতত্ত্ববিদরা বলেন যে না। একটা খুব মাঝে আমি একটা তথ্য বলে দিচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর একটা তথ্য যেটা এখানে নেই। সেটা হচ্ছে যে অ্যারিস্টটলের পরবর্তী একটা সাহিত্য চিন্তক, তার নাম হচ্ছে হোরেস। কি নাম? HORES, হোরেস। তিনি বলছেন, তার একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে আর্টস পোয়েটিকা। ঠিক আছে, মন দিয়ে শোনো, আর্টস পোয়েটিকা। তিনি এই গ্রন্থের শুরুতে একটা শিল্পীর কথা বলছেন, একজন শিল্পী। তিনি কি করছেন জানো? তিনি একটা জানোয়ারের ছবি আঁকছেন। সে জানোয়ারের ছবিটা চেহারাটা হচ্ছে চেহারাটা মানে বডিটা পুরোটা ঘোড়ার মতো, ঠিক আছে, মুখটা আবার মানুষের মতো, আর পিছন দিকটা লেজের বদলে একটা পাখির মতো রং বেরঙের পালক দেওয়া আছে। পরেশ বলছে, লোকে বলে যে যারা কবিতা লেখে বা ছবি আঁকে তাদের হাতে পুরো স্বাধীনতা রয়েছে, তারা যা কিছু করতে পারে। কিন্তু হরেশের মতে এই উদ্ভট মাথা মুন্ডহীন যে যে ছবি বা যে গ্রন্থ রচনা, এগুলো আসলে অলস মস্তিষ্কের কল্পনা বিলাস মাত্র। কবিরা এরকম গন্তব্যহীন কাল্পনিকতাকে কখনো আশ্রয় করবেন না। শিল্প সৃষ্টির ক্ষেত্রে সব ক্ষেত্রে কবিদেরকে ছাড় দেওয়া হয় না। কবিরা তাই কিছুই লিখতে পারবেন যেগুলো সমাজের উপযোগী, যেগুলো মানুষ পড়লে বুঝতে পারবে, যার কিছু অন্তর্নিহিত তত্ত্ব রয়েছে, কবি একমাত্র সেগুলোই লিখবেন। ঠিক আছে, সুতরাং এই গল্পটা তোমরা নিজেরাও এই ওয়েসের নামে সার্চ করলে পরে তোমরা নিজেরা দেখতে পাবে, কেমন? এবার আমরা আবার লাস্ট যে আজকের শেষ আলংকারিক যিনি রয়েছেন, বেনে দত্ত ক্রোচে, তার কথা দু চারটে বলবো, দেন আমরা কয়েকটা কোশ্চেন আনসার দেখবো, পরীক্ষায় কেমন এসেছে, দেন আজকে আমরা ক্লাস শেষের দিকে যাব। দেখো, বেনেদত্ত ক্রোচের সময়কাল হচ্ছে 1866। তোমরা বুঝতে পারছো হঠাৎ করে আমরা ঊনবিংশ শতাব্দীতে চলে এলাম। এর আগে আমরা সেকেন্ড শতাব্দী ছিলাম, সরি থার্ড ছিলাম, তার আগে খ্রিস্টপূর্ব ছিলাম। এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? ঊনবিংশ শতাব্দীতে যে গ্রন্থ তাতে বলছে, ক্রোচে তার দার্শনিক মতবাদের দ্বারা ক্রোচের যে তত্ত্ব, তার জন্ম এখানে দেখতে পাচ্ছ ইটালিতে হয়েছে, এবং তিনি একজন আদর্শবাদী দার্শনিক হিসাবে তাকে উল্লেখ করা হয়। তার তত্ত্বের নাম হলো অভিব্যঞ্জনাবাদ। তার তত্ত্বের নাম কি? অভিব্যঞ্জনাবাদ। তার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো অ্যাস্থেটিক বা সৌন্দর্য শাস্ত্র। কি গ্রন্থের নাম? অ্যাস্থেটিক বা সৌন্দর্য শাস্ত্র। 1902 সালে তার রচনা। ক্রোচের উপরে হেগেল বলে যে দার্শনিক, তার প্রচুর পরিমাণে প্রভাব রয়েছে। ক্রোচে মোটামুটি এগুলো হচ্ছে প্রাথমিক কিছু কথাবার্তা। তাহলে তার যে মূল তত্ত্ব সেটা হচ্ছে অভিব্যঞ্জনাবাদ, অভিব্যক্তিবাদ। ঠিক আছে, অভিব্যঞ্জনাবাদ লিখেছি আমি এখানে, তোমরা আরো দুটো শব্দ লিখতে পারো, প্রকাশবাদ এটা লিখতে পারো তোমরা, তার সাথে সাথে হচ্ছে অভিব্যক্তিবাদ, এগুলো তোমরা লিখতে পারো। ঠিক আছে, অভিব্যক্তিবাদ তোমরা যে আমাদের অভিনবগুপ্তের যে অভিব্যক্তিবাদ শুনেছো, সেই কিন্তু অভিব্যক্তিবাদ এখানে নয়। এখানে অভিব্যক্তি মানে জাস্ট প্রকাশ করা কেবলমাত্র। ঠিক আছে, প্রকাশ ছাড়া এখানে আর কিছু কিন্তু নয়। এটা খুব সাধারণ একটা কথা। তো এখানে অভিব্যক্তি শব্দের অর্থ হচ্ছে কেবলমাত্র প্রকাশ। ঠিক আছে, দেখো ক্রোচের মূল কথা দু চারটে ভাষায় আমরা শুনবো, এটা তোমরা এটা এমন কিছু জটিল নয়, বাট দেখো শোন। ক্রোচের মতে শিল্প সৃষ্টি, কোন একটা কাব্য সৃষ্টি, সমগ্র শিল্প সৃষ্টি, কেবলমাত্র কাব্য নয়, শিল্প সৃষ্টি হয়
শিল্প সৃষ্টি বুদ্ধির দ্বারা হয় না, বুদ্ধিবৃত্তির কাজ নয়। এটা হচ্ছে আসলে সহজ জ্ঞান। আমাদের যে বোধি, সহজ জ্ঞান হচ্ছে বোধি। বোধি শব্দটি মার্ক করে রাখো, যেটা সিম্পল সহজ জ্ঞান অর্থে, ইনটিউশন নলেজ অর্থে এই শব্দটি প্রয়োগ করা হয়। ক্রোচে জ্ঞানকে দুটো ভাগে ভাগ করছেন। দেখো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে লজিক্যাল নলেজ, নৈয়ায়িক জ্ঞান, একটা হচ্ছে সাধারণ জ্ঞান, যেটা হচ্ছে বোধি বা সহজাত জ্ঞান, ইনটিউশন নলেজ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে লজিক্যাল নলেজ, একটা হচ্ছে সহজানুভূতি বা সাধারণ জ্ঞান, যেটাকে আমরা ইনটিউশন নলেজ বলবো। এই দুটো ভেদে ক্রোচে তার কাব্যকে দুটো ভাগে ভাগ করলেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে শিল্প সৃষ্টি কোথা থেকে হবে, এটা হচ্ছে কোশ্চেন। বুদ্ধিকে তো আমি দুটো ভাগ, জ্ঞানকে তো আমি দুটো ভাগে ভাগ করে দিলাম। ক্রোচের মতে শিল্প হলো ইনটিউশন বা বোধি, অর্থাৎ শিল্পে যে জ্ঞান আমরা লাভ করি বা যে জ্ঞানের দ্বারা কবি শিল্প রচনা করতে পারেন, সেটা হচ্ছে এই সাধারণ সহজ জ্ঞানের দ্বারা। হম বুদ্ধিবৃত্তির দরকার পড়ে না একটা কাব্য লিখতে গেলে। তিনি বলছেন যে কাব্য রচনার ক্ষেত্রে, শিল্প রচনার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তির কোনো দরকার নেই। শিল্প সৃষ্টি হচ্ছে একটা বোধি। এই সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের সাধারণ জীবনে আমরা নিত্য বোধির দ্বারা, অর্থাৎ সহজ জ্ঞানের দ্বারাই পরিচালিত হই। আমাদের যে প্রাত্যহিক জীবন, সেটা আমরা সহজ জ্ঞানের দ্বারা পরিচালিত হই। ক্রোচে বলেছেন, ইন অর্ডিনারি লাইফ কনস্ট্যান্ট অ্যাপিল ইজ মেড টু ইনটিউশন নলেজ। আমরা যে আমাদের যে জীবন, আমরা যে অতিবাহিত করছি জীবন, সেটা আমরা খুব সহজ জ্ঞানের দ্বারা পরিচালিত হয়। দেখো, তিনি বলছেন একটা শিল্প কিভাবে সৃষ্টি হতে পারে, খুব মন দিয়ে আমরা শুনবো। তিনি বলছেন তখনই শিল্পের সৃষ্টি হয় যখন তার মধ্যে একটা প্রকাশ থাকে। আমি আগেই বলছিলাম যে কবি মনের মধ্যে ভাব থাকলে পরে হবে না, তার প্রকাশ ভঙ্গি দরকার একটা। এখানেও সেই প্রকাশই আসছে, অভিব্যক্তি শব্দের অর্থ হলো প্রকাশ। ঠিক আছে, এখানে আর কোনো ব্যঞ্জনা ফ্যঞ্জনা কিছু নেই কিন্তু। তো প্রকাশ ছাড়া শিল্প বা সাহিত্যের কিন্তু সৃষ্টি সম্ভব নয়। তার সে কল্পনার প্রকাশ বা কল্পনার দ্বারা প্রকাশ, যাই হোক না কেন। ঠিক আছে, শিল্পে কি থাকবে, কল্পনার একটা প্রকাশ থাকবে, এটা হচ্ছে তার মূল কথা। অ্যাস্থেটিক গ্রন্থে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি ক্রোচের নন্দন তত্ত্বের মূল কথা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে যেটা বলছিলাম প্রকাশ। তার অর্থ এটা নয় যে অহেতুক আবেগ বা উত্তেজনার প্রকাশ করা। ঠিক আছে, আবেগও থাকবে, মানে কবির মনের ভাবও থাকবে, আবার সেখানে ধ্যানও থাকবে, তবেই একটা সার্থক প্রকাশ ঘটবে। ক্রোচে বলতে চেয়েছেন যে সপ্রাণ অনুভূতির কথা। তার মতে প্রকাশ যেমন বাচনিক হবে, তেমনি অবাচনিকও হতে পারে। অর্থাৎ সবসময় তাকে লিখতে হবে এমন নয়, বা প্রকাশ করতে হবে ভাষার দ্বারা এমন নয়। তিনি লিখে, মুদ্রার দ্বারা, ছবির দ্বারা, সবকিছুর দ্বারাই তিনি কিন্তু তিনি তার মনের যে তার যে জ্ঞান, সেটা কিন্তু প্রকাশ করতে পারেন। এখন ক্রোচে মনে করেন যে কোন শিল্পীর সৃষ্ট শিল্প আসলে শিল্পীর মনে প্রতিনিয়ত যে ইমেজ সৃষ্টি হচ্ছে, সেই ইমেজের একটা বহিঃপ্রকাশ মাত্র। প্রকাশবাদের সেকেন্ড পর্বে, দ্বিতীয় পর্বে তিনি এক্সপ্রেশনের মধ্যে তার ভাবনাকে সীমাবদ্ধ রাখেন। তিনি এখানে প্রকাশ বলতে আরো বুঝিয়েছেন যে বিশুদ্ধ প্রকাশ হতে হবে, এরকমের কথা তিনি অনেক বলেছেন। ঠিক আছে, তাহলে মূল কথা হলো কবির মনের মধ্যে যে কবির মনের মধ্যে যা কিছু রয়েছে, যা কিছু কল্পনা রয়েছে, সেই কল্পনার বহিঃপ্রকাশ, কল্পনার বহিঃপ্রকাশ হচ্ছে একটা কাব্য। কেমন? তো এই হলো আমাদের অ্যারিস্টটলের যে অভিব্যক্তিবাদ বা প্রকাশবাদ, তার মূল কথা। তিনি আরো দু একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। দেখো, অভিব্যঞ্জনার স্তর সম্পর্কে তিনি চারটি স্তরের কথা বলেছেন। একটা হচ্ছে আত্মসংবেদন, প্রথমে আমাদের আত্ম হৃদয়ে যে জ্ঞান হয়, তারপর অভিব্যঞ্জনা, তারপরে কবি সেটা প্রকাশ করেন, তারপরে আনুষঙ্গিক আনন্দ, প্রকাশকালে কবির আনন্দ হয়, এবং অন্তে গিয়ে অভিব্যক্তি হয়। ঠিক আছে, এই হলো অভিব্যঞ্জনার চারটি স্তর। অভিব্যঞ্জনাকে তিনি কেউ, আচ্ছা এটা কি অভিব্যঞ্জনা, আচ্ছা অভিব্যঞ্জনাকেও তিনি একটা কলা বলেছেন। এই কলা কেমন কলা না, অখণ্ড এবং অবিভাজ্য কলা। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে যে অভিব্যঞ্জনাবাদের সাথে বক্রোক্তিবাদের একটা সাদৃশ্য প্রকাশ করেছেন। অভিব্যঞ্জনাবাদ এবং আমাদের যে বক্রোক্তিবাদ, এই বক্রোক্তিবাদ এই দুটোকেই এক করে রেখেছেন, একটা সাদৃশ্য কল্পনা করার চেষ্টা করেছেন। কে করেছেন? তার নাম হলো রামচন্দ্র শুক্ল। ইনি একজন উত্তরপ্রদেশের বা কোথাও একজন শ্রেষ্ঠ আধুনিক যুগের আলংকারিক হবেন। তিনি অভিব্যঞ্জনাবাদের সাথে বক্রোক্তিবাদে করেছেন। বুঝতে পারছো তোমরা, প্রকাশ করাটাই যদি অভিব্যঞ্জনার মূল কথা হয়, তাহলে সেখানে অলংকার, ভাষার প্রয়োগ থাকবে, যেগুলো কিনা বক্রোক্তিবাদের মূল কথা, ফলত বক্রোক্তির সাথে তুলনা করেছেন। এরপরে ক্রোচের মতে নন্দন তত্ত্বের মূল কথা দেখতে পাচ্ছ তোমরা, প্রকাশ। আর যে ইম্পর্টেন্ট দুটো তথ্য, সেটা হচ্ছে যে শিল্পকে তিনি মহাজাগতিক বাস্তব বা সুপ্রিমলি রিয়েল বলেছেন। তাহলে সুপ্রিমলি রিয়েল শিল্পকে বা কাব্যকে, শিল্পকে মহাজাগতিক বাস্তব বা সুপ্রিমলি রিয়েল কে বলেছেন?
তার উত্তর তোমরা কি লিখবে? তার উত্তর তোমাদের লিখতে হবে বেনেদত্ত ক্রোচে। আর শিল্প হলো কি জিনিস? সুপার ওয়ার্ল্ডের বস্তু। দেখো, শিল্পকে কিন্তু তিনি একটা আমাদের এই সাধারণ ওয়ার্ল্ডের বস্তু হিসাবে তিনি রাখেননি, তিনি বলেছেন শিল্প হলো একটা সুপার ওয়ার্ল্ডের বস্তু। ঠিক আছে, তো এতটা প্রাধান্য কিন্তু দিয়েছেন আমাদের এই ক্রোচে। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো পরীক্ষার জন্য যে কোশ্চেন গুলোর কথা আমি বলছিলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা, আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমি যে জায়গাটির কথা বলবো সেটা হচ্ছে যে দেখো, এরপরে আমরা কিছু কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করব লাস্টে গিয়ে। এতক্ষণ পর্যন্ত তোমরা যে জিনিসগুলো পড়লে সেই পড়ার ভিত্তিতে, আচ্ছা একটা একটা সেকেন্ড দাঁড়াও। বেশ, তো এখন আমরা ইন্টারেস্টিং একটা কাজ করবো। সেটা কি হলো? সেটা এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়লাম, পরীক্ষাতে কি আদৌ এগুলো থেকে কোশ্চেন এসেছে কখনো নাকি আসেনি, এটা আমাদেরকে দেখতে হবে। দেখো, প্রথম কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ, অন দ্য সাবলাইম গ্রন্থস্য প্রণেতা বর্ততে, প্রথম কোশ্চেন হচ্ছে এটা। কে বলো? অন দ্য সাবলাইম গ্রন্থের প্রণেতা কে বলতে পারবে তোমাদের মধ্যে? তাড়াতাড়ি বলো, সকলকে বলতে হবে, আমি সবার কাছ থেকে শুনতে চাই। লঞ্জাইনাস স্যার। হ্যাঁ, অন দ্য সাবলাইম গ্রন্থের লঞ্চাইনাস। তাহলে এটা জুনে 19 সালে এসেছিল পরীক্ষায়। ঠিক আছে, এরপরে আবার পরীক্ষাতে এসেছে মাঝে এক দুবার, তো তোমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড কোশ্চেন দেখো কি রয়েছে, অরস্তু। অরস্তু, অরস্তু শব্দটি কাকে বোঝানো হয় ভালোভাবে শুনে না। অরস্তু হচ্ছে অ্যারিস্টটলের আরেকটা নাম। ঠিক আছে, অরস্তু শব্দটি দেখবে তোমাদের নেটের সিলেবাসের মধ্যে অরস্তু লেখা আছে, তাই চিন্তার কিছু কারণ নেই। অরস্তু হচ্ছে অ্যারিস্টটলেরই হিন্দিতে নামকরণ করলে অরস্তু এরকম বলে চলে। অরস্তু বিরচিতম পুস্তকম, এখানে দ্য রিপাবলিক, অন দ্য সাবলাইম, পোয়েটিক্স আর টেল অফ টু সিরিজ, এতগুলো গ্রন্থের নাম আছে। বলো, অরস্তু লেখা গ্রন্থের নাম কোনটা? কে বলতে পারবে তাড়াতাড়ি? সকলে মিলে বলো, সকলে। অ্যারিস্টটলের লেখা গ্রন্থের নাম পরীক্ষায় আসবে। পোয়েটিক্স। হ্যাঁ, পোয়েটিক্স। আরেকটা গ্রন্থের নামও তোমরা দেখেছো, কি গ্রন্থটির নাম বলো তো? কে বলতে পারবে আরেকটা গ্রন্থের নাম আমি দেখিয়েছি পোয়েটিক্স ছাড়া? হ্যাঁ, রিটোরিক্স। পরীক্ষায় কিন্তু দুটোই আসবে। সবাই এখন এরকমই অন থাকো, আনমিউট থাকো। এরপরে নেক্সট কোশ্চেনের অ্যান্সার সবাইকে বলতে হবে। বলো, অনুকরণ সিদ্ধান্ত। অনুকরণ সিদ্ধান্তের সমর্থক মুখ্যতয়া কে? অনুকরণ, মাইমেসিস, যেটা আমি প্রথম থেকে আলোচনা করে যাচ্ছি, সেটা সমর্থক বলো কে? অনুকরণ তত্ত্ব কে বলেছে? কে বলতে পারবে? অ্যারিস্টটল, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। দেখো, তাহলে তোমরা সব পরীক্ষার কোশ্চেন পেরে যাচ্ছ। এরপর বলছে পাশ্চাত্য বিচারকস্য অরস্তু মহোদয়স্য কাব্যশাস্ত্রীয় গ্রন্থ। দেখো, এখানে দুটো গ্রন্থের নাম চেয়েছে। বলো দুটো গ্রন্থের নাম। এখানে আবার সে একই কোশ্চেন এলো, উত্তরগুলো তোমরা আবার আরেকবার বলে নাও। পোয়েটিক্স আর রেটোরিক্স। দেখো, দুজনার দুটোর হিন্দি নামও কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, তাই তোমাদেরকে হিন্দি নাম তো জানতে হবে। একটা হচ্ছে ভাষণ শাস্ত্রম, আর একটা হচ্ছে পোয়েটিক্স এর কাব্য শাস্ত্রম। তো এই হলো মূলত কোশ্চেন অ্যান্সার। তোমরা দেখতে পেলে যে মূলত আজকের ক্লাসের পরে আর তোমাদের কোশ্চেন অ্যান্সার সম্পর্কিত কোনো সমস্যা হবে না। আচ্ছা, 2 মিনিট তোমরা সকলে দাঁড়িয়ে যাও। আমার আজকে আলোচনা মূলত এখানেই আমি শেষ করব। আর বিশেষ কিছু বলার নেই পাশ্চাত্য সম্পর্কে। তোমাদের কারো কিছু কোশ্চেন আছে কিনা তোমরা বলো। কেউ কিছু বুঝতে অসুবিধা হয়েছে তোমাদের?